মুম্বাই শহরের ব্যস্ত রাস্তায় যানবাহনের শব্দ আর ধুলোর আস্তরণ বরাবরের মতোই ছেয়েছিল। কিন্তু এই ভিড়ের মাঝে একটি কালো মার্সিডিজ গাড়ি কোনো রাজকীয় রথের মতো চলছিল। গাড়ির ভেতরের পরিবেশ বাইরের দুনিয়া থেকে একদম আলাদা, শান্ত এবং অনুকূল ছিল, যেখানে হালকা শাস্ত্রীয় সঙ্গীত বাজছিল। পেছনের সিটে বসা মীরা নিজের হাতঘড়ির দিকে তাকাল এবং তার মুখে একটি মৃদু হাসি ফুটে উঠল, কারণ আজকের দিনটি তার জন্য অত্যন্ত বিশেষ ছিল। আজ তার আর আরিয়ানের বিয়ের তৃতীয় বিবাহবার্ষিকী ছিল এবং সে তার ব্যস্ত সূচি থেকে সময় বের করে আরিয়ানকে সারপ্রাইজ দেবার সিদ্ধান্ত নিয়েছিল। মীরা শহরের অন্যতম প্রভাবশালী এবং সফল বিজনেস টাইকুন ছিল, যার একটি ইশারায় বড় বড় সিদ্ধান্ত বদলে যেত। কিন্তু ঘরের চার দেওয়ালের ভেতর সে ছিল শুধু একজন প্রেমময়ী স্ত্রী। সে ইচ্ছে করেই আজ নিজের পরিচয় লুকিয়ে সাধারণ মানুষের মতো কোম্পানিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যাতে সে দেখতে পারে তার স্বামী কোন পরিবেশে কাজ করে। সে কখনোই আরিয়ানের কাজে হস্তক্ষেপ করেনি, কারণ আরিয়ান একজন স্বাভিমানী ব্যক্তি ছিল, যে নিজের পরিশ্রমে এগিয়ে যেতে চাইত, নিজের স্ত্রীর নামের সাহায্যে নয়। গ্লোবাল টেকের বিশাল গগনচুম্বী ইমারতের সামনে গাড়ি থামতেই মীরা ড্রাইভারকে সেখানেই অপেক্ষা করার ইশারা করল এবং নিজেই দরজা খুলে বাইরে বেরোল। সে আজ কোনো জমকালো বা খুব দামি ডিজাইনার স্যুট পরেনি, বরং সে একটি সাধারণ কিন্তু অত্যন্ত মার্জিত শাড়িতে ছিল, যা তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলছিল। তার চোখে লাগানো কালো চশমা আর হাতে ধরা টিফিন বক্স তাকে একজন সাধারণ গৃহিণীর মতো দেখাচ্ছিল, যে তার স্বামীর জন্য দুপুরের খাবার নিয়ে এসেছে। নিরাপত্তারক্ষী তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু মীরা তার পার্স থেকে একটি ভিজিটার্স পাস বের করল, যা সে আগেই আরিয়ানের পিএর মাধ্যমে গোপনীয়ভাবে বানিয়ে নিয়েছিল। লিফটের দিকে এগোতে এগোতে মীরার মনে একটি অদ্ভুত উত্তেজনা ছিল, যেন কোনো কিশোরী তার প্রেমিকের সঙ্গে প্রথমবার দেখা করতে যাচ্ছে। সে ভাবছিল যে যখন আরিয়ান তাকে নিজের অফিসে দেখবে তখন তার মুখে কেমন ভাব হবে, এবং তারা দুজনে লাঞ্চের জন্য তার প্রিয় জায়গায় যাবে। মীরার এই বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না যে যে লেফটে সে সাওয়ার হচ্ছে সেটি তাকে খুশির গন্তব্যে নয়, বরং একটি তিতকুটে এবং বুক কাঁপানো সত্যের দিকে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর লিফট ১৭ তলায় থামল, যেখানে সেলস এবং মার্কেটিং বিভাগের প্রধান কার্যালয় অবস্থিত ছিল, এবং দরজা খুলতেই মীরার কানে অফিসের সাধারণ শোরগোল শোনা যেতে লাগল। ওখানকার পরিবেশ বেশ উত্তপ্ত মনে হচ্ছিল, যেখানে কর্মীরা নিজের ডেস্কে মাথা নিচু করে কাজ করছিল এবং ফোনের ঘণ্টা ক্রমাগত বাজছিল। মীরা একটি দীর্ঘশ্বাস নিল এবং ধীরে ধীরে করিডোরে এগিয়ে গেল, যাতে সে কারোর নজর আকর্ষণ না করে আরিয়ানের কেবিন বা ডেস্ক খুঁজে পেতে পারে। দেয়ালে বড় বড় সাফল্যের পোস্টার লাগানো ছিল, যা কোম্পানির সাফল্যের গুণগান করছিল, কিন্তু সেখানে কাজ করা মানুষগুলোর মুখে ক্লান্তি আর ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। মীরার নজর চারদিকে ঘুরছিল এবং সে ভিড়ের মাঝে সেই মুখটিকে খুঁজছিল যাকে সে অগাধ ভালোবাসত। তার গর্ব ছিল যে আরিয়ান এত বড় কোম্পানিতে একটি দায়িত্বশীল পদে আছে এবং নিজের পরিশ্রমে সংসার চালায়। মীরা সবসময় আরিয়ানের সরলতা এবং সততাকে শ্রদ্ধা করত, যা তাকে এই স্বার্থপর পৃথিবীতে সবার থেকে আলাদা করে তুলত। করিডোরের শেষে একটি বড় হলে অনেকগুলো কিউবিকল তৈরি করা ছিল, যেখানে জুনিয়র এবং মিড লেভেলের কর্মীরা বসত, এবং সেখানেই এক কোণে আরিয়ান নিজের ডেস্কে ফাইলের স্তূপের মাঝে ডুবেছিল। আরিয়ান একজন অত্যন্ত প্রতিভাবান এবং পরিশ্রমী মানুষ ছিল, যে নিজের যোগ্যতার জোরে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছিল এবং সবসময় নিজের কাজকে পুজো মনে করত। কিন্তু এই মুহূর্তে তার অবস্থা দেখে যে কেউ বলতে পারত যে সে ভীষণ চাপের মধ্যে আছে, কারণ তার কপালে ঘামের ফোঁটা ছিল এবং তার শার্টের হাতা গুটানো ছিল। সে কম্পিউটার স্ক্রিনে ক্রমাগত কিছু টাইপ করছিল এবং মাঝে মধ্যে ফাইল উল্টে পরিসংখ্যান পরীক্ষা করছিল, যেন কোনো খুব বড় বিপদ তার মাথার ওপর ঘনিয়ে আসছে। তার আশেপাশে বসা সহকর্মীরাও তাকে সহানুভূতি ভরা চোখে দেখছিল, কিন্তু কেউ তার সঙ্গে কথা বলার সাহস সঞ্চয় করতে পারছিল না। আরিয়ান গত ২ সপ্তাহ ধরে ঠিকমতো ঘুমোয়নি, কারণ তার বস তার ওপর কাজের এত বোঝা চাপিয়ে রেখেছিল যা একজন একা মানুষের পক্ষে করা অসম্ভব ছিল। তখনই ওই হলের কাঁচের দরজা জোরে খুলে গেল এবং সেখানে বিক্রমের আগমন হল, যে এই বিভাগের ভাইস প্রেসিডেন্ট ছিল এবং নিজের ক্রূর আচরণের জন্য কুখ্যাত ছিল। বিক্রম একজন লম্বা এবং ভারী শরীরের মানুষ ছিল, যার মুখে সবসময় একটি অহংকার এবং নিষ্ঠুরতার ভাব থাকত, যে নিজের অধীনস্থদের মানুষ নয় বরং মেশিন মনে করত। তার আসতেই পুরো হলে নিস্তব্ধতা নেমে এলো এবং মানুষ নিজের শ্বাস রোধ করে কাজ করার নাটক করতে লাগল, যাতে বিক্রমের নজর তাদের উপর না পড়ে।
বিক্রমের চোখ সরাসরি আরিয়ানকে খুঁজছিল এবং যেমনই সে আরিয়ানকে দেখল তার মুখে একটি কুটিল হাসি ফুটে উঠল। সে দ্রুত পায়ে হেঁটে আরিয়ানের ডেস্কের কাছে পৌঁছল এবং সে কিছু না বলেই আরিয়ানের মেজে রাখে ফাইলগুলোতে জোরে থাপ্পড় মারল, যার ফলে আশেপাশের জিনিসপত্র নড়ে গেল। আরিয়ান ঘাবড়ে গিয়ে ওপরে তাকালো এবং নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো, যেমনটা একজন আজ্ঞাবাহক কর্মীর করা উচিত। বিক্রম আরিয়ানকে পা থেকে মাথা পর্যন্ত এমনভাবে দেখল যেন সে কোনো আবর্জনা দেখছে, এবং তারপর নিজের গম্ভীর গলায় বলতে শুরু করল, যা শুনে আশেপাশের মানুষ শিউরে উঠল। বিক্রম আরিয়ানের উপর চিৎকার করে বলল যে, তোমার কি মনে হয় তুমি এখানে পিকনিক করতে এসেছো যে এই প্রজেক্টটা শেষ করতে এত সময় লাগাচ্ছ? আরিয়ান খুব ধীর এবং নম্র গলায় বোঝানোর চেষ্টা করল যে, স্যার, আমি রিপোর্ট ফাইল তৈরি করে ফেলেছি, শুধু শেষবার পরীক্ষা করা বাকি আছে, কারণ ডেটা অনেক বেশি ছিল। কিন্তু বিক্রমের আরিয়ানের উত্তর পছন্দ হল না, এবং সে আরিয়ানের কথা মাঝপথেই থামিয়ে দিয়ে তাকে নালায়েক এবং ফাঁকিবাজ বলতে শুরু করল। বিক্রম জানত যে আরিয়ান এই প্রজেক্টের প্রাণ এবং সেই সব আসল কাজ করেছে, কিন্তু বিক্রমের স্বভাব ছিল যে সে অন্যদের দাবিয়ে রেখেই নিজেকে বড় মনে করত। সে ইচ্ছে করেই আরিয়ানকে সবার সামনে অপমানিত করার সিদ্ধান্ত নিল, যাতে কেউ ভবিষ্যতে তার বিরুদ্ধে মাথা তোলার সাহস না করতে পারে। বিক্রমের গলার আওয়াজ এত চড়া ছিল যে তা কাঁচের দেয়াল ভেদ করে বাইরে করিডোর পর্যন্ত শোনা যাচ্ছিল, যেখানে মীরা এইমাত্র পৌঁছেছিল। মীরা কেবল আরিয়ানকে দেখতেই পেয়েছিল এবং তার মুখে হাসি আসতেই যাচ্ছিল যে তখনই সে বিক্রমের গর্জন শুনল এবং তার পা সেখানেই থমকে গেল। সে দেখল যে একজন লোক তার স্বামীর সামনে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে অত্যন্ত অপমানজনক ভাষা প্রয়োগ করছে। মীরা নিজেকে একটি থাবের আড়ালে লুকিয়ে ফেলল যাতে সে দেখতে পারে আসলে ব্যাপারটা কি, কারণ তার নিজের চোখের ওপর বিশ্বাস হচ্ছিল না। সে দেখল যে আরিয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এবং বিক্রম ক্রমাগত তার ওপর শব্দবাণ নিক্ষেপ করছে, যেন আরিয়ান কোনো অপরাধী। মীরার বুক জোরে ধরফর করতে লাগল এবং সে এক অদ্ভুত অস্বস্তি অনুভব করল, কারণ সে কখনোই আরিয়ানকে এত বাধ্য এবং অসহায় দেখেনি। বাড়িতে আরিয়ান সবসময় একজন শক্ত এবং হাসিখুশি মানুষ থাকত, যে নিজের সমস্যাগুলো কখনোই মীরার সামনে প্রকাশ হতে দিত না। মীরা আজ প্রথমবার উপলব্ধি করল যে আরিয়ান নিজের হাসির আড়ালে কতটা কষ্ট আর অপমান লুকিয়ে রাখছিল, শুধুমাত্র এই কারণে যাতে মীরার কোনো চিন্তা না হয়। বিক্রমের রাগ শান্ত হচ্ছিল না এবং সে আরিয়ানের তৈরি করা প্রেজেন্টেশনের ফাইল তুলে নিল এবং সেটি সবার সামনে নাড়িয়ে বলল যে এটা আবর্জনা। সে অভিযোগ করল যে আরিয়ান ইচ্ছে করে ভুল তথ্য দিয়েছে, যাতে কোম্পানির বদনাম হয় এবং বিক্রমের প্রতিষ্ঠা নষ্ট হতে পারে। আরিয়ান আবার সাফাই দেওয়ার চেষ্টা করল যে, স্যার, আপনি একবার এটা পড়ে নিন, এটা একদম সঠিক আছে এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আছে। কিন্তু বিক্রম তার একটি কথাও শুনল না এবং রাগের মাথায় ওই ভারী ফাইল আরিয়ানের মুখে ছুঁড়ে মারল, যার ফলে আরিয়ানের চশমা পড়ে গেল এবং কাগজগুলো চারদিকে বাতাসে ছড়িয়ে গেল। এই দৃশ্য দেখে পুরো অফিসের মানুষের শ্বাস আটকে গেল এবং কিছু মহিলা কর্মী ভয়ের চোটে নিজেদের মুখ ঢেকে নিল। কাগজের পাতাগুলো আরিয়ানের মুখে ধাক্কা খেয়ে মাটিতে পড়ছিল এবং আরিয়ান অপমানের আগুনে জ্বলতে জ্বলতে চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে জল ছিল, কিন্তু সে তা বইতে দিল না, কারণ সে জানত যে যদি সে প্রতিক্রিয়া দেখায় তবে তার চাকরি চলে যেতে পারে, যা তার খুব প্রয়োজন ছিল। থামের আড়ালে লুকিয়ে থাকা মীরা যখন এই দৃশ্য দেখল, তখন তার পুরো শরীর রাগ আর আঘাতে কাঁপতে লাগল এবং তার হাতের মুঠি নিজে থেকেই শক্ত হয়ে গেল। যে স্বামীকে সে পৃথিবীর সব খুশি দিতে চাইত এবং যার সম্মানের জন্য সে কারোর সঙ্গেও লড়তে পারত, তাকে আজ একজন তুচ্ছ লোক প্রকাশ্য দিবালকে লাঞ্ছিত করছিল। মীরার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল এবং তার প্রথম ইচ্ছে হল যে সে দৌড়ে গিয়ে বিক্রমের গালে একটি জোরে চড় মারুক। কিন্তু মীরা শুধু একজন আবেগপ্রবণ স্ত্রী ছিল না, সে একজন চতুর রণনীতিবিদও ছিল, যে বড় বড় ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছিল। সে গভীর শ্বাস নিল এবং নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করল, কারণ সে জানত যে এখন হাঙ্গামা করলে আরিয়ানকে আরও বেশি লজ্জিত হতে পারে। সে নিজের চোখ থেকে বয়ে যাওয়া জল মুছল এবং বিক্রমের মুখটি নিজের স্মৃতিতে বন্দী করে নিল, যেন কোনো শিকারী নিজের শিকারকে চিনে রাখে। সে বুঝে গিয়েছিল যে এটি শুধু একদিনের কথা নয়, বরং এটি রোজকার কাহিনী, যা আরিয়ান চুপচাপ সহ্য করছে। বিক্রম আরিয়ানকে সতর্ক করল যে যদি আগামী 1 ঘন্টার মধ্যে এই কাজ আবার না হয়, তবে সে তাকে চাকরি থেকে বের করে দেবে এবং তার ক্যারিয়ার বরবাদ করে দেবে। সে আরিয়ানকে মাটিতে পড়ে থাকা কাগজ তোলার আদেশ দিল এবং নিজে সেখান থেকে হাসতে হাসতে নিজের কেবিনের দিকে চলে গেল, যেন সে কোনো খুব বড় যুদ্ধ জিতে নিয়েছে। আরিয়ান কাঁপা হাতে নিজের চশমা তুলল এবং ধীরে ধীরে মাটিতে বসে ছড়িয়ে থাকা কাগজগুলো গুছোতে লাগল। তার কিছু সহকর্মী তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে চাইছিল,
কিন্তু বিক্রমের ভয়ে কেউ নিজের জায়গা থেকে নড়ল না। আরিয়ানকে এভাবে মাটিতে হামাগুড়ি দিতে আর নিজের পরিশ্রমকে গুছোতে দেখা মীরার জন্য অসহ্য ছিল। তার হৃদয়ে এমন এক আগুন জ্বলে উঠেছিল যা এবার বিক্রম আর এই পুরো দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে পুড়িয়ে খাক করে দেওয়ার মতো ছিল। মীরা কসম খেল যে সে আরিয়ানের প্রতিটি অশ্রুবিন্দুর হিসেব নেবে এবং বিক্রমকে তার কাজের এমন সাজা দেবে যে সে সারা জীবন মনে রাখবে। মীরা নিজেকে সামলাল এবং সেখান থেকে আবার লিফটের দিকে ফিরে গেল, কারণ সে চাইত না যে আরিয়ান তাকে এই অবস্থায় দেখুক এবং সে লজ্জা অনুভব করুক। তার পদক্ষেপ এখন আগের থেকে অনেক বেশি ভারী ছিল, কিন্তু সেগুলো তো একটি নতুন দৃঢ়তা ছিল যা আগে ছিল না। সে জানত যে এখন তাকে স্ত্রীর থেকেও বেশি একজন রক্ষকের ভূমিকা পালন করতে হবে এবং এই যুদ্ধ জিততে হবে যা তার স্বামীর বিরুদ্ধে শুরু করা হয়েছে। লিফটে ফিরে আসতেই সে নিজের ফোন বের করল এবং নিজের ব্যক্তিগত সচিবকে একটি নম্বর মেলাল যা সে অনেক দিন ব্যবহার করেনি। তার গলায় এখন আর সেই কোমলতা ছিল না যা কিছুক্ষণ আগে ছিল, বরং এখন তাতে বরফের মতো শীতলতা আর তলোয়ারের মতো ধার ছিল। সে ফোনে শুধু এতটুকু বলল যে আমার গ্লোবাল টেকের বোর্ড অফ ডিরেক্টরসের পুরো তথ্য এবং বিক্রম নামের ওই ভাইস প্রেসিডেন্টের জন্মকুণ্ডলী এক্ষুনি চাই। লিফট নিচে লবিতে পৌঁছাল এবং মীরা বাইরে বেরোল। তখন তার চেহারা পুরোপুরি বদলে গিয়ে এখন সে একজন সাধারণ স্ত্রী নয়, বরং প্রতিশোধ নেওয়া দেবী মনে হচ্ছিল। রিসেপশনে বসে থাকা লোকজন তাকে দেখে অবাক হয়ে গিয়েছিল, কারণ যাওয়ার সময় তার মুখে যে খুশি ছিল তা এখন গায়েব হয়ে গিয়েছিল এবং তার জায়গায় একটি ভয়ঙ্কর শান্তি জায়গা করে নিয়েছিল। মীরা নিজের গাড়ির দিকে এগোতে এগোতে আরও একবার ওই উঁচু ইমারতের দিকে তাকাল এবং মনে মনে বলল যে এই ইমারত এবার সাক্ষী হবে এমন এক পরিবর্তনের যার কেউ কল্পনাও করেনি। সে ঠিক করে নিয়েছিল যে সে কাল ফিরে আসবে, কিন্তু এইবার লুকিয়ে নয়, বরং নিজের আসল পরিচয় আর ক্ষমতার সঙ্গে। সে আরিয়ানকে বলবে না যে সে কি দেখেছে, বরং সে পরিস্থিতিকে এমন মোড় দেবে যাতে আরিয়ান তার হারানো সম্মান ফিরে পেতে পারে। গাড়িতে বসতেই মীরা ড্রাইভারকে বাড়িতে যাওয়ার বদলে শহরের সবচেয়ে বড় ল ফার্মের দিকে যাওয়ার আদেশ দিল, কারণ তার এবার আইনি এবং আর্থিক অস্ত্রের প্রয়োজন ছিল। সে জানত যে বিক্রমের মতো লোকেরা শুধু ভয় আর ক্ষমতার ভাষা বোঝে এবং তাকে সেই ভাষাতেই জবাব দিতে হবে। মীরার মস্তিষ্ক এবার দাবার বোর্ডের মতো কাজ করছিল, যেখানে সে প্রতিটি ঘুটির চাল ঠিক করছিল। সে ভাবল যে আরিয়ান কতই না ভোলা, যে ভাবে পরিশ্রম আর সততা দিয়ে সবার মন জয় করা যায়। কিন্তু পৃথিবী এমন নয়, পৃথিবীতে সিংহ হয়ে থাকতে হয়, এবং যদি আরিয়ান সিংহ না হতে পারে তবে মীরা তার জন্য সিংহী হবে। আজকের এই সন্ধ্যা যা উদযাপনের হওয়ার কথা ছিল, এবার যুদ্ধের প্রস্তুতিতে বদলে যেতে যাচ্ছিল। রাস্তা জুড়ে মীরার চোখের সামনে ওই দৃশ্যই ঘুরতে থাকল, যখন বিক্রম আরিয়ানের মুখে ফাইল মেরেছিল, আর ওই অপমানজনক হাসি। যতবার ওই দৃশ্য মনে আসত, মীরার রক্ত টকবক করে ফুটে উঠত এবং তার হাতের মুঠি সিটের ওপর শক্ত হয়ে বসত। সে নিজের বিবাহবার্ষিকীর জন্য যে পরিকল্পনাগুলো করেছিল সেগুলো সব এখন পড়ে রইল, কিন্তু এখন তার একটাই লক্ষ্য ছিল, তাকে এটা নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে কোনো লোক আরিয়ানের দিকে আঙুল তোলার সাহস না করতে পারে। সে নিজের চোখের জলকে নিজের শক্তিতে পরিণত করে নিয়েছিল এবং এখন সে সেই মুহূর্তের অপেক্ষা করছিল যখন সে বিক্রমের সামনে দাঁড়িয়ে থাকবে এবং তার চোখে সেই একই ভয় দেখবে যা আজ সে আরিয়ানের চোখে দেখেছিল। সন্ধ্যা নামতে শুরু করেছিল আর শহরের আলো জ্বলতে শুরু করেছিল, কিন্তু মীরার ভেতরের অন্ধকার আরও গভীর হয়ে গিয়েছিল। সে জানত যে এই লড়াই সহজ হবে না, কারণ বিক্রমের মতো লোকরা একা থাকে না, তাদের পেছনে পুরো একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা থাকে। কিন্তু মীরাও একা ছিল না, তার কাছে সত্যের শক্তি আর অগাধ সম্পদ ছিল, যার ব্যবহার সে এতদিন পরোপকারের জন্য করে আসছিল। কিন্তু এবার সময় এসেছিল যে ওই সম্পদের ব্যবহার তলোয়ারের মতো করা হোক। সে নিজের ফোনে আরও একটি মেসেজ টাইপ করল এবং নিজের সবচেয়ে নির্ভরযোগ্য তদন্তকারীদের দলকে কাজে লাগিয়ে দিল। সে সকাল হওয়ার আগে বিক্রমের প্রতিটি কালো কীর্তির খতিয়ান নিজের হাতে চাইছিল। গাড়ি নিজের গন্তব্যের দিকে দ্রুত বেগে এগোচ্ছিল, আর মীরা জানলা দিয়ে বাইরে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ছাড়ল। সে মনে মনে আরিয়ানের কাছে ক্ষমা চাইল যে তার আসতে এত দেরি হয়ে গেল এবং তাকে এত কিছু সহ্য করতে হলো, কিন্তু পাশাপাশি সেই প্রতিশ্রুতিও দিল যে এটি আরিয়ানের জীবনের শেষ খারাপ দিন ছিল।
কালকের সূর্য যখন উঠবে তখন তা আরিয়ানের জীবনে একটি নতুন সকাল নিয়ে আসবে এবং বিক্রমের জীবনে এমন এক গ্রহণ লাগাবে যা কখনোই শেষ হবে না। কাহিনীর শুরু হয়ে গিয়েছিল এবং এবার এর শেষ মীরার হাতে লেখা হতে যাচ্ছিল। একজন স্ত্রীর ভালোবাসা যখন প্রতিশোধে বদলায় তখন তা যে কোনো ঝড়ের থেকেও বেশি ধ্বংসাত্মক হয় এবং বিক্রম খুব শীঘ্রই এর পের পেতে যাচ্ছিল। মীরা নিজের গাড়ির দরজা বন্ধ করল এবং ড্রাইভারকে ফিরে অফিসের দিকে না নিয়ে গিয়ে একটি নির্জন পার্কের পাশে গাড়ি থামানোর নির্দেশ দিল, কারণ তার নিজের চিন্তাগুলোকে স্থির করার জন্য কিছুক্ষণ একাকিত্বের প্রয়োজন ছিল। পার্কের ধারে গাড়ি থামতেই সে নিজের ফোন বের করল এবং গ্লোবাল টেকের চেয়ারম্যান মিস্টার খান্নার ব্যক্তিগত নম্বর মেলাল, যিনি তার বাবার পুরনো বন্ধুও ছিলেন। ঘণ্টি বাজতে থাকল এবং মীরার মাথায় ওই পরিকল্পনা আকার নিতে লাগল যা সে গত কয়েক মিনিটে তৈরি করেছিল এবং এখন তা শুধু কাজে লাগানো বাকি ছিল। ওপাশ থেকে মিস্টার খান্নার গম্ভীর এবং হাসিখুশি আওয়াজ এলো, কিন্তু মীরা আনুষ্ঠানিক সম্ভাষণের পর সরাসরি মূল বিষয়ে কথা বলতে শুরু করল, যা শুনে চেয়ারম্যানের সতর্ক হয়ে গেলেন। সে তাকে জানালো যে তার কোম্পানি জেনেথ হোল্ডিংস গত 6 মাসে গ্লোবাল টেকের 40% শেয়ার গোপনে কিনে নিয়েছে এবং এখন সে সবথেকে বড় শেয়ার হোল্ডার। এই খবর মিস্টার খান্নার জন্য কোনো বোমা বিস্ফোরণের চেয়ে কম ছিল না, কারণ তার ধারণাও ছিল না যে তার কোম্পানির মালিকানা এখন বদলে গেছে। মীরা মিস্টার খান্নাকে স্পষ্ট ভাষায় বলল যে সে নিজের পরিচয় এখনই প্রকাশ করতে চায় না, কিন্তু কাল সকালে সে কোম্পানির পরিদর্শন করার জন্য একজন বিশেষ প্রতিনিধি হিসেবে আসবে। সে দাবি করল যে তাকে পূর্ণ ক্ষমতা দেওয়া হোক, যাতে সে কোম্পানির প্রতিটি বিভাগ এবং প্রতিটি ফাইল পরীক্ষা করতে পারে এবং কেউ যেন তাকে থামানোর সাহস না করে। মিস্টার খান্না, যিনি মীরার যোগ্যতা আর তার ব্যবসায়িক দক্ষতা সম্পর্কে অবগত ছিলেন, তক্ষুনি রাজি হয়ে গেলেন এবং তিনি প্রতিশ্রুতি দিলেন যে কাল সকাল পর্যন্ত পুরো ব্যবস্থাপনা তার স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকবে। মীরা ফোন কাটল এবং একটি দীর্ঘশ্বাস নিল, কারণ এখন তীরধনুক থেকে বেরিয়ে গেছে এবং ফেরার কোনো পথ ছিল না। সে জানত যে এই পদক্ষেপ তার আর আরিয়ানের সম্পর্কের মধ্যেও একটি নতুন মোড় আনবে, কিন্তু আরিয়ানের আত্মসম্মান রক্ষার জন্য এটি করা জরুরি ছিল। সে ড্রাইভারকে বাড়ি চলার ইশারা করল, যাতে সে আরিয়ান আসার আগেই ওখানে পৌঁছে সবকিছু স্বাভাবিক থাকার নাটক করতে পারে এবং আরিয়ানের সন্দেহ না হয়। ওদিকে অফিসে আরিয়ান মাটিতে ছড়িয়ে থাকা কাগজগুলো গুছিয়ে নিজের ডেস্কে ফিরে এসেছিল, কিন্তু তার মন বুড়িভাবে আহত ছিল এবং অপমানের যন্ত্রণার রেশ তাকে ভেতর ভেতর খেয়ে ফেলছিল। সে নিজের মেজে রাখা জলের বোতল থেকে এক ঢোক জল খেল, যাতে তার গলায় আটকে থাকা কান্নার দলাটি নিচে নামতে পারে এবং সে পুনরায় কাজে মন দিতে পারে। তার পাশে বসে কাজ করা সহকর্মী রমেশ ধীরে ধীরে তার কাঁধে হাত রাখল এবং সহানুভূতি জানিয়ে বলল যে তার বিক্রমের কথাগুলোকে মনে নেওয়া উচিত নয়। আরিয়ান একটি ফিকে হাসির সঙ্গে রমেশের দিকে তাকালো এবং বলল যে তার এই কথাগুলোতে অভ্যাস হয়ে গেছে এবং এখন তার শুধু নিজের কাজ নিয়ে মানে। আরিয়ানের মাথায় নিজের অসুস্থ মায়ের মুখ ঘুরছিল, যিনি হাসপাতালের বিছানায় পড়ে নিজের পরবর্তী অস্ত্রোপচারের অপেক্ষা করছিলেন এবং যার জন্য আরিয়ানের প্রতি মাসে বড় অঙ্কের টাকার প্রয়োজন ছিল। এটাই ছিল সেই বাধ্যবাধকতা যা আরিয়ানের মতো স্বাভিমানী মানুষকে বিক্রমের মতো অত্যাচারী বসের সামনে মাথা নত করতে বাধ্য করেছিল। বিক্রম নিজের বিলাসবহুল কেবিনে বসে নিজের দামি রিভলভিং চেয়ারে দুলছিল এবং নিজের একজন চেলা ম্যানেজারের সঙ্গে আরিয়ানের বেইজ্জতির ওপর হাসছিল, যেন সে খুব বড় কোনো কৌতুক করেছে। সে বলছিল যে আরিয়ানের মতো লোকরা শুধু গাধার মতো কাজ করার জন্যই তৈরি হয়েছে এবং তাদের সীমা মনে করিয়ে দেওয়া খুব জরুরি, নয়তো তারা মাথায় চড়ে বসে। বিক্রমের নিজের ক্ষমতা আর পদের এত নেশা ছিল যে তার এটাও মনে লইল না যে প্রজেক্টের সে বাহাদুরি করছে তার প্রতিটি লাইন আরিয়ানই লিখেছে। সে নিজের সেক্রেটারিকে ডাকল এবং হুকুম দিল যে কাল কোনো খুব বড় ভিআইপি কোম্পানির পরিদর্শনে আসছেন, তাই সব কিছু ঝকঝকে হতে হবে। বিক্রম এটা ভেবে খুশি হচ্ছিল যে যদি সে আগত অতিথিকে খুশি করে দিতে পারে তবে হয়তো সে প্রমোশন পেয়ে যাবে এবং সে বিদেশ যেতে পারবে। সে এটাও ঠিক করে নিয়েছিল যে কাল সে আরিয়ানকে সবার সামনে ছোট দেখানোর কোনো নতুন সুযোগ ছাড়বে না, যাতে অতিথির সামনে সে নিজেকে হিরো প্রমাণ করতে পারে। আরিয়ান গভীর রাত পর্যন্ত অফিসে থেকে ওই প্রেজেন্টেশনটি পুনরায় তৈরি করল, যা বিক্রম রাগের মাথায় নষ্ট করে দিয়েছিল, এবং তারপর সেটি ইমেল করে ভারী পায়ে বাড়ির জন্য বেরিয়ে পড়ল। পথে সে একটি ছোট ফুলের দোকান থেকে মীরার জন্য কিছু লাল গোলাপ কিনল, কারণ আজ তাদের বিবাহবার্ষিকী ছিল এবং সে খালি হাতে বাড়ি যেতে চাইত না। তার পকেটে বেশি টাকা ছিল না, কিন্তু তার ভালোবাসা সত্য ছিল এবং তার আশা ছিল যে মীরা তার বাধ্যবাধকতা বুঝবে এবং তাকে ক্ষমা করে দেবে। বাসে বসে বাড়ি যাওয়ার সময় সে ভাবছিল যে সে মীরাকে কি বলবে, কেন তার এত দেরি হলো আর তার মুখ এত শুকনো কেন।
সে সিদ্ধান্ত নিল যে সে অফিসের তিক্ততাকে বাড়ির চৌখাটের বাইরেই ছেড়ে দেবে এবং মীরার সামনে হাসি মুখে যাবে যাতে তার কোনো কষ্ট না হয়। এটি ছিল একজন স্বামীর নিজের স্ত্রীর প্রতি মুখ বলিদান, যা সে প্রতিদিন পালন করছিল কোনো অভিযোগ ছাড়াই। যখন আরিয়ান বাড়ি পৌঁছাল তখন মীরা আগে থেকেই তৈরি হয়ে ডাইনিং টেবিলে মোমবাতি জ্বালিয়ে তার অপেক্ষা করছিল এবং সে আরিয়ানের মুখ দেখেই তার সারাদিনের হাল বুঝে নিল। আরিয়ান হাসার চেষ্টা করল এবং গোলাপ ফুলগুলো মীরার দিকে বাড়িয়ে দিল এবং তাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাল, কিন্তু তার চোখে লুকিয়ে থাকা ক্লান্তি মীরার থেকে গোপন রইল না। মীরা তাকে জড়িয়ে ধরল এবং অনুভব করল যে আরিয়ানের শরীর উত্তেজনায় শক্ত হয়ে আছে, কিন্তু সে আরিয়ানকে কোনো প্রশ্ন করল না এবং অফিসে যাওয়ার কথাও জানাল না। সে আরিয়ানকে খাবার বেড়ে দিল এবং সাধারণ কথাবার্তা বলতে লাগল যাতে আরিয়ানের মন হালকা হতে পারে এবং সে কিছুক্ষণের জন্য নিজের সমস্যাগুলো ভুলে যেতে পারে। আরিয়ানও স্বস্তির নিঃশ্বাস ফেলল যে মীরা কিছু জানতে পারেনি এবং সে খুব তৃপ্তি করে মীরার হাতের রান্না করা খাবার খেল, যা তার জন্য সারাদিনের সবথেকে ভালো জিনিস ছিল। মীরা রাতে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়েছিল এবং আরিয়ান তার পাশে গভীর ঘুমে ঘুমোচ্ছিল, কারণ ক্লান্তি তাকে পুরোপুরি নিজের কবজায় নিয়ে নিয়েছিল। মীরার চোখের থেকে ঘুম বহু দূরে ছিল, কারণ তার মস্তিষ্ক কাল হতে চলা ঘটনাক্রমের পরিকল্পনা করছিল এবং সে প্রতিটি সম্ভাব্য পরিস্থিতির জন্য নিজেকে তৈরি করছিল। সে আরিয়ানের মুখের দিকে তাকাল, যা ঘুমেও কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছিল, এবং সে ধীরে ধীরে তার কপালে হাত বুলিয়ে দিল এবং মনে মনে প্রতিশ্রুতি দিল যে কাল সব বদলে যাবে। সে জানত যে কাল যখন সে অফিসে পা রাখবে তখন সে আরিয়ানের স্ত্রী নয়, বরং একজন নির্দয় বস হবে যে বিচার করতে এসেছে। এই দ্বৈত ভূমিকা পালন করা তার জন্য সহজ ছিল না, কিন্তু স্বামীর সম্মান রক্ষার জন্য তাকে নিজের আবেগকে পাথর করতেই হতো। সকাল হতে এখন মাত্র কয়েক ঘন্টা বাকি ছিল এবং এই রাত তাদের দুজনের জীবনের শেষ সাধারণ রাত হতে যাচ্ছিল। পরের দিন সকালে গ্লোবাল টেকের অফিসে এক অদ্ভুত হুড়োহুড়ি পড়ে গিয়েছিল, কারণ সবাই খবর পেয়ে গিয়েছিল যে হেডকোয়ার্টার থেকে কোনো খুব বড় কর্মকর্তা পরিদর্শনের জন্য আসছেন। সাফাই কর্মীরা মেঝে চকচকে করতে ব্যস্ত ছিল এবং প্রত্যেকে নিজের ডেস্ক গুছিয়ে রাখছিল যাতে কোনো ভুল ধরা না পড়ে। বিক্রম সবথেকে বেশি চিন্তিত ছিল এবং সে এদিক ওদিক দৌড়ে সবাইকে নির্দেশ দিচ্ছিল, আর তার চিৎকার আজ দ্বিগুণ হয়ে গিয়েছিল। সে আরিয়ানকে নিজের কেবিনে ডাকল এবং তাকে কড়া সতর্কতা দিল যে সে আজ অতিথিদের সামনে নিজের মুখ খুলবে না এবং পেছনেই থাকবে। বিক্রম আরিয়ানকে বলল যে তোমার মুখ দেখলেই অলক্ষণে মনে হয়, তাই তুমি অতিথিদের জন্য চা জলের ব্যবস্থা দেখবে আর মিটিং রুমের ধারের কাছেও ঘেঁষবে না। আরিয়ান অপমানের তিতকুটে ঢোক গিলে মাথা নাড়াল, কারণ সে আজ কোনো ঝামেলা চাইত না। সকাল 10টা বাজার সাথে সাথে কোম্পানির প্রধান ফটকে কালো গাড়ির একটি বহর এসে থামল এবং নিরাপত্তা রক্ষীরা সঙ্গে সঙ্গে ঘেরাও করে রাস্তা পরিষ্কার করে দিল। বিক্রম এবং কোম্পানির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা হাতে তোড়া নিয়ে স্বাগত জানানোর জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল এবং তাদের মুখে কৃত্রিম হাসি লেপেছিল। সবার আগে সামনের গাড়ি থেকে কিছু নিরাপত্তা রক্ষী এবং ব্যক্তিগত সচিব নামল, যারা চারপাশের পরিবেশ খতিয়ে দেখল এবং তারপর মাঝের গাড়ির দরজা খুলল। সবার দৃষ্টি ওই দরজায় আটকে ছিল এবং তখনই সেখান থেকে একজন অত্যন্ত প্রভাবশালী মহিলা বেরিয়ে এলো, যে একটি গাঢ় নীল রঙের বিজনেস স্যুট পরেছিল। তার হাঁটার ভঙ্গিতে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল এবং চোখের কালো চশমা তার ব্যক্তিত্বকে আরও রহস্যময় করে তুলছিল। এটি মীরা ছিল, কিন্তু সে ঘরের সেই মীরা ছিল না, বরং সে ছিল একটি কর্পোরেট সাম্রাজ্যের মালকিন, যার একটি ইশারায় বাজার কেঁপে উঠত। বিক্রম মীরার সৌন্দর্য এবং তার দাপুটে ব্যক্তিত্ব দেখে হতভম্ব হয়ে গেল এবং তাকে চিনতে পুরোপুরি ব্যর্থ হল, কারণ সে কখনোই আরিয়ানের স্ত্রীর ছবি দেখেনি। সে দৌড়ে এগিয়ে গিয়ে মীরাকে স্বাগত জানাল এবং খুব চাটুকারিতার সুরে বলল যে, ম্যাডাম, আমাদের অফিসে আপনাকে স্বাগতম, এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। মীরা নিজের সানগ্লাস খুলল আর বিক্রমের দিকে এমন এক শীতল দৃষ্টি দিল যে বিক্রমের হাসি তার মুখেই জমে গেল। সে বিক্রমের বাড়িয়ে দেওয়া হাতকে উপেক্ষা করে শুধু মাথা নাড়ল এবং সরাসরি প্রধান প্রবেশপথের দিকে এগিয়ে গেল, যেন সে ওই জায়গার মালকিন। তার পেছনে তার সহকারীদের বাহিনী চলছিল, যারা ফাইল এবং ল্যাপটপে সজ্জিত ছিল, এবং এই দৃশ্য দেখে পুরো স্টাফদের মধ্যে হুলস্থুল পড়ে গেল। মীরা রিসেপশন এলাকা পার হওয়ার সময় চারদিকে একবার চোখ বুলিয়ে নিল এবং তার নজর সেই কোণটি খুঁজছিল যেখানে কাল সে আরিয়ানকে অপমানিত হতে দেখেছিল। সে দেখল যে আরিয়ান এবং কিছু অন্যান্য কনিষ্ঠ কর্মী এক কোণে দাঁড়িয়ে আছে এবং তাদের সামনে আসার অনুমতি দেওয়া হয়নি। মীরার মন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল যখন সে আরিয়ানকে নিজেরই কোম্পানিতে একজন অপরিচিতের মতো দাঁড়িয়ে থাকতে দেখল, কিন্তু সে নিজের মুখে কোনো ভাব প্রকাশ হতে দিল না। আরিয়ানও দূর থেকে এই বহরটিকে দেখছিল এবং তার মনে হল যে এই মহিলাটি কিছুটা চেনা, কিন্তু দূরত্ব এবং তার বিজনেস অবতারের কারণে সেও তাকে তখনই চিনতে পারল না।
মীরা সরাসরি কনফারেন্স রুমের দিকে এগোল এবং সে হাঁটতে হাঁটতে বিক্রমকে জিজ্ঞাসা করল যে আমার গত 5 বছরের সমস্ত প্রজেক্ট রিপোর্ট এবং আর্থিক বিবরণ এখনই চাই। তার গলায় এতটাই কর্তৃত্ব ছিল যে বিক্রমের ঘাম ছুটে গেল আর সে জি ম্যাডাম করতে করতে পেছনে ছুটল। মীরা কনফারেন্স রুমে সবথেকে উঁচু চেয়ারে গিয়ে বসল এবং ইশারা করল যে মিটিং কোনো দেরি ছাড়াই যেন শুরু করা হয়। ঘরে নিস্তব্ধতা নেমে এলো এবং সমস্ত বড় বড় কর্মকর্তারা নিজ নিজ চেয়ারে বসে পড়ল, কিন্তু তাদের হৃৎস্পন্দন দ্রুত ছিল। মীরা একটি ফাইল খুলল এবং কোনো ভূমিকা ছাড়াই সরাসরি প্রশ্ন করা শুরু করল যে গত ত্রৈমাসিকে যে লোকসান দেখানো হয়েছে তার আসল কারণ কি। বিক্রম সাফাই দেওয়ার চেষ্টা করল যে বাজার মন্দা এবং ক্লায়েন্টরা টাকা দিচ্ছে না, কিন্তু মীরা তাকে মাঝপথেই থামিয়ে দিল। সে বলল যে আমার অজুহাত চাই না, আমার অকার্তক প্রমাণ এবং ডেটা চাই, আর যদি আপনি জবাব দিতে না পারেন তবে এমন কাউকে ডাকুন যে দিতে পারবে। বিক্রমের অবস্থা খারাপ হয়ে গেল, কারণ ডেটা সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না। সে তো শুধু অন্যদের কাজে নিজের নাম বসাতে জানত। এই সময় বাইরের হলে আরিয়ানকে বিক্রমের পিএ আদেশ দিল যে সে যেন এখনই কনফারেন্স রুমে গিয়ে অতিথিদের জন্য কফি পরিবেশন করে, কারণ ক্যান্টিনের ছেলেটি অসুস্থ। এটি ছিল আরিয়ানকে নিচু দেখানোর আরও একটি চাল, যাতে সে বড় বড় কর্মকর্তাদের মাঝে একজন চাকরের মতো দেখায়। আরিয়ান এক মুহূর্তের জন্য ইতস্তত করল, কিন্তু তারপর সে ট্রে তুলে নিল এবং কফির কাপ সাজিয়ে কনফারেন্স রুমের দিকে এগোল। যখন সে ভারী দরজাটি ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করল, তখন ঘরে উপস্থিত সবার নজর তার উপর পড়ল। মীরা যখন আরিয়ানকে হাতে ট্রে নিয়ে ভেতরে আসতে দেখল, তখন তার ভেতরের আগ্নেয়গিরি ফেটে পড়ার উপক্রম হল। তার স্বামী, যে এই কোম্পানির সবথেকে প্রতিভাবান ইঞ্জিনিয়ার ছিল, আজ তাকে তার সামনেই কফি পরিবেশন করতে বাধ্য করা হচ্ছিল। মীরা টেবিলের নিচে নিজের মুঠি শক্ত করে নিল এবং কসম খেল যে বিক্রমকে এই জঘন্য কাজের জন্য খুব ভারী মাসুল দিতে হবে। আরিয়ান মাথা নিচু করে সবার সামনে কফির কাপ রাখতে শুরু করল এবং যখন সে মীরার কাছে পৌঁছল, তখন তার এক পরিচিত সুবাস অনুভব হল। সে ধীরে ধীরে কাপটি মেঝে রাখল এবং যেমনই সে ওপরে তাকালো, তার চোখ মীরার চোখের সঙ্গে মিলে গেল। আরিয়ানের হাত থেকে ট্রেটি প্রায় পড় হল এবং তার চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার স্ত্রী, যে একজন সাধারণ গৃহিণী ছিল, আজ এই চেয়ারে বসে আছে এবং পুরো বোর্ড তার সামনে মাথা নত করে আছে। মীরা নিজের চোখে তাকে ইশারা করল যে সে যেন শান্ত থাকে এবং কোনো প্রতিক্রিয়া না দেয়। এটি একটি মুখ কথোপকথন ছিল, যা শুধু তারা দুজনেই বুঝতে পারত। আরিয়ান নিজেকে সামলালো এবং চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু তার মাথায় এখন প্রশ্নের ঝড় বইছিল। সে বুঝতে পারছিল না এটা স্বপ্ন নাকি বাস্তব। বিক্রম আরিয়ানের ভ্যাবাচ্চাকা খাওয়া দেখে তাকে রাগী চোখে দেখল এবং মনে মনে ভাবল যে পরে একে দেখে নেবে যে অতিথির সামনে অপমান করিয়েছে। কিন্তু বিক্রম জানত না যে তার নিজের উল্টো গণনা শুরু হয়ে গেছে। মীরা আরিয়ান যাওয়ার পর নিজের ফাইল বন্ধ করল এবং বিক্রমের দিকে তাকিয়ে বলল যে এবার আমরা কারিগরি দিক নিয়ে কথা বলবো। আমি চাই যে আপনি আমাকে ওই নতুন প্রজেক্টের ডেমো দিন, যার চর্চা পুরো বাজারে আছে এবং যা আপনি নিজের তত্ত্বাবধানে তৈরি করেছেন। বিক্রমের মুখের রং উড়ে গেল, কারণ ওই প্রজেক্টের আসল নির্মাতা তো ছিল আরিয়ান এবং বিক্রম তার এবিসিডিও জানত না। সে এবার এমন এক জালে ফেসে গিয়েছিল যা মীরা খুব বুদ্ধিমত্তার সাথে বুনেছিল এবং এখন তার পালানোর কোনো পথ ছিল না। মীরা বিক্রমের ঘাবড়ে যাওয়াটা আঁচ করতে পারল এবং তার মুখে একটি বিজয়ের হাসি ফুটে উঠল, যা অত্যন্ত সূক্ষ্ম ছিল। সে বিক্রমের ওপর চাপ সৃষ্টি করে বলল যে কি হলো মিস্টার বিক্রম, আপনি চুপ কেন? আপনার কি নিজের প্রজেক্ট সম্পর্কেই কোনো ধারণা নেই? বিক্রম তোতলাতে কোতলাতে বলল যে ম্যাডাম, প্রজেক্টের ফাইল আমার ল্যাপটপে আছে এবং সেটা এখন খুলছে না, হয়তো কোনো কারিগরি ত্রুটি হয়েছে। মীরা সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত করল যে ঠিক আছে, আপনি মৌখিকভাবে বুঝিয়ে দিন, আমরা শোনার জন্য প্রস্তুত। পুরো ঘরে উত্তেজনা এতটাই বেশি ছিল যে একটি সূচ পড়ার শব্দেও শোনা যেতে পারত। অন্যান্য কর্মকর্তারাও বুঝে গিয়েছিল যে আজ বিক্রমের খারাপ দিন এবং কেউ তার সাহায্যের জন্য এগিয়ে আসতে চাইছিল না। মীরা এখন সেই মুহূর্তের অপেক্ষা করছিল যখন বিক্রম পুরোপুরি ভেঙে পড়বে এবং নিজের অযোগ্যতাকে সবার সামনে স্বীকার করে নেবে। মীরার তীক্ষ্ণ এবং সরাসরি প্রশ্ন কনফারেন্স রুমের শীতল পরিবেশে আগুনের মতো কাজ করেছিল এবং বিক্রমের কপালে ঘামের ফোঁটা স্পষ্টভাবে চিকচিক করতে লাগল। সে নিজের চেয়ারে অস্বস্তি বোধ করছিল, কারণ যে প্রজেক্টের জোরে সে নিজের বাহবা কুড়িয়ে এসেছে তার কারিগরি গভীরতা সম্পর্কে তার বিন্দুমাত্র জ্ঞান ছিল না। ঘরে উপস্থিত অন্যান্য বোর্ড মেম্বার এবং উচ্চপদস্থ কর্মকর্তারাও মীরার আক্রমণাত্মক ভঙ্গি দেখে অবাক হয়ে গিয়েছিল, কারণ তারা সাধারণত আনুষ্ঠানিক এবং ওপর বৈঠকেই অভ্যস্ত ছিল।
বিক্রম নিজের ঘাবড়ে যাওয়া লোকানোর জন্য এক গ্লাস জল খেল এবং নিজের কাঁপতে থাকা হাত মেঝের নিচে লোকানোর চেষ্টা করল, যাতে মীরার সেইন দৃষ্টি তা দেখে না ফেলে। সে মনে মনে আরিয়ানকে গালি দিতে শুরু করল যে সে তাকে আগে এই প্রশ্নগুলোর জন্য তৈরি কেন করেনি, অথচ ভুলটি পুরোপুরি বিক্রমের নিজের অবহেলা আর অজ্ঞানতার ছিল। মীরা নিজের চেয়ারে পেছনের দিকে হেলে গেল এবং নিজের আঙুলগুলো একে অপরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বিক্রমের উত্তরের ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগল, যেন কোনো বিচারক কোনো অপরাধীর স্বীকারোক্তির অপেক্ষা করছে। বিক্রম খুব দমে যাওয়া এবং তোতলানো গলায় বলল যে, ম্যাডাম, আসলে এই প্রজেক্টটি খুব বিশাল এবং এর ডেটা লোড হতে কিছুটা সময় লাগছে। সে বাহানা দিল যে সার্ভারে কিছু কারিগরি সমস্যা হচ্ছে, তাই প্রেজেন্টেশন তৈরি করার জন্য তার 15 মিনিট সময় চাই, যাতে সে সব কিছু ঠিকঠাক দেখাতে পারে। এটি একটি ডাহা মিথ্যে ছিল, যা ঘরে উপস্থিত প্রত্যেকেই বুঝতে পারছিল, কিন্তু মীরা তাকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিল, যাতে সে নিজের জালে আরও বুড়িভাবে ফেসে যেতে পারে। মীরা নিজের হাতঘড়ির দিকে তাকালো এবং অত্যন্ত শান্ত স্বরে বলল যে, ঠিক আছে মিস্টার বিক্রম, আপনার কাছে ঠিক 20 মিনিট আছে এবং তারপর আমার কোনো অজুহাত চাই না। বিক্রম স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং জি ম্যাডাম বলে দ্রুত কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল, যেন তার প্রাণ বাঁচল। তার যেতেই মীরার মুখে এক রহস্যময় হাসি এলো, কারণ সে জানত যে বিক্রম এবার সরাসরি আরিয়ানের কাছে যাবে এবং এটাই সে চাইছিল। বিক্রম কনফারেন্স রুম থেকে বেরোতেই কোনো খ্যাপা হাতির মতো নিজের কেবিনের দিকে দৌড়াল এবং সে পথে দাঁড়িয়ে থাকা পিয়নকে ধাক্কা দিয়ে দিল। সে সরাসরি আরিয়ানের ডেস্কে পৌঁছল, যেখানে আরিয়ান এখনও নিজের অপমানজনক অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছিল এবং নিজের অসম্পূর্ণ কাজ শেষ করছিল। বিক্রম আরিয়ানের কলার ধরল এবং তাকে টেনে হিঁচড়ে নিজের কেবিনের ভেতরে নিয়ে গেল এবং জোরে দরজা বন্ধ করে দিল, যার ফলে বাইরে বসা কর্মীদের মধ্যে আবার আতঙ্ক ছড়িয়ে পড়ল। বিক্রমের মুখ রাগে লাল হয়ে গিয়েছিল এবং সে আরিয়ানকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে বলল যে তোর কারণে আজ আমার চাকরি যেতে যেতে বেঁচেছে। সে আরিয়ানের ওপর চিৎকার করে জিজ্ঞাসা করল যে সে কি ওই মহিলাকে চেনে যে ভেতরে বসে আছে, কারণ যেভাবে সে আরিয়ানকে দেখেছিল তাতে বিক্রমের সন্দেহ হচ্ছিল। আরিয়ান নিজের ঘাবড়ে যাওয়া চেপে গিয়ে না বলে মাথা নাড়ল, কারণ সে এখনই মীরার পরিকল্পনা নষ্ট করতে চাইল না। বিক্রম আরিয়ানকে ছেড়ে দিয়ে টেবিলে ঘুষি মারল এবং আদেশ দিল যে আগামী 10 মিনিটের মধ্যে তাকে প্রজেক্টের প্রতিটি কারিগরি প্রশ্নের উত্তর লিখিতভাবে দিতে হবে। সে বলল যে আরিয়ানকে এমন একটি স্ক্রিপ্ট তৈরি করতে হবে যা পড়ে বিক্রম ভেতরে স্মার্ট এবং জানাশোনা মনে হতে পারে, এবং যদি এতে কোনো ভুল হয় তবে সে আরিয়ানকে বরবাদ করে দেবে। আরিয়ান বুঝে গেল যে বিক্রম এখন পুরোপুরি তার উপর নির্ভরশীল এবং এটি একভাবে তার জয় ছিল, কিন্তু আপাতত তাকে নিজের বসের আদেশ মানতেই হতো। আরিয়ান সঙ্গে সঙ্গে ল্যাপটপ খুলল এবং নিজের আঙুলগুলো কিবোর্ডে দ্রুত ভেগে চালাতে শুরু করল, কারণ এই প্রজেক্টটি তার জন্য কোনো বাচ্চার মতো ছিল যাকে সেই লালন পালন করে বড় করেছে। সে জানত যে মীরা ভেতরে বসে আছে এবং এই চিন্তাটি তাকে এক অদ্ভুত শক্তি দিচ্ছিল। সে ভাবছিল যে মীরা এই রূপ কবে আর কিভাবে ধারণ করল, কিন্তু আপাতত তাকে নিজের স্ত্রীর মান রাখতে হতো। ওদিকে কনফারেন্স রুমে মীরা বিরতির সুযোগ নিয়ে নিজের টিমের সদস্যদের কিছু নির্দেশ দিল এবং নিজে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়াল, যেখান থেকে শহরের দৃশ্য দেখা যেত। তার মস্তিষ্ক এখনও সেই মুহূর্তেই আটকে ছিল যখন সে আরিয়ানকে কফি পরিবেশন করতে দেখেছিল এবং তার মন রাগে জ্বলছিল, কিন্তু সে জানত যে আবেগ দুর্বলদের জন্য এবং তাকে এই লড়াই জেতার জন্য পাথরের বুক রাখতে হবে। সে ভাবল যে আরিয়ান কতটা সহনশীল যে এত অপমানের পরেও কাজ করছে। সম্ভবত এই কারণ সে নিজের পরিবারের কথা ভাবছে। মীরা নিজের সম্পদ আর ক্ষমতার ওপর প্রথমবার এত গর্ব অনুভব করছিল, কারণ আজ সে এগুলোর ব্যবহার নিজের স্বামীর হারানো সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য করতে চলেছিল। সে কসম খেল যে যখন সে এই ঘর থেকে বেরোবে তখন কোম্পানির মানচিত্র আর বিক্রমের ভাগ্য দুই বদলে গিয়ে থাকবে। 20 মিনিটের সময় শেষ হতে চলেছিল এবং বিক্রম নিজের কেবিনে মুখস্থ করছিল, যেন কোনো দুর্বল ছাত্র পরীক্ষার আগে নকলের চিরকুট মুখস্থ করে। আরিয়ান তার পাশে দাঁড়িয়েছিল এবং তাকে বোঝাচ্ছিল যে কোন গ্রাফ কি প্রকাশ করে এবং কোন পরিসংখ্যানের কি গুরুত্ব। বিক্রমের ধ্যান বোঝার থেকে মুখস্থ করার দিকে বেশি ছিল, কারণ তার ভয় ছিল যে যদি সে আটকে যায় তবে মীরা তাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। ঘামে ভেজা বিক্রম নিজের টাই ঢিলে করল এবং আরিয়ানকে বলল যে সেও তার সাথে কনফারেন্স রুমে যাবে, যাতে যদি কোনো বিপদ আসে তবে আরিয়ান তাকে সামলাতে পারে। আরিয়ানের জন্য এটি আরও একটি সুযোগ ছিল মীরাকে কাছ থেকে দেখার এবং নিজের যোগ্যতা প্রমাণ করার।
তাই সে চুপচাপ নিজের ফাইল তুলে নিল এবং বিক্রমের পেছনে চলতে লাগল। বিক্রম তাকে সতর্ক করল যে সে নিজের মুখ তখনই খুলবে যখন তাকে বলা হবে, নয়তো তাকে চুপচাপ পেছনে দাঁড়িয়ে থাকতে হবে। যখন বিক্রম এবং আরিয়ান কনফারেন্স রুমে ফিরে এলো তখন পরিবেশ আগের থেকেও বেশি গম্ভীর হয়ে গিয়েছিল এবং সবার নজর দরজাতেই আটকে ছিল। মীরা নিজের সিটে ফিরে বসে গিয়েছিল এবং সে বিক্রমকে ভেতরে আসতে দেখে নিজের ভ্রূণ কুঁচকাল, যেন জিজ্ঞাসা করছে যে সে কি এখন তৈরি। বিক্রম একটি কৃত্রিম আত্মবিশ্বাসের সাথে প্রেজেন্টেশন স্ক্রিন চালু করল এবং তোতা পাখির মতো মুখস্থ করা বক্তৃতা দিতে শুরু করল। সে কারিগরি শব্দ ব্যবহার করছিল, কিন্তু তার উচ্চারণ আর অঙ্গভঙ্গি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে এগুলোর মানে জানে না। আরিয়ান ঘরের এক কোণে অন্ধকারে দাঁড়িয়েছিল এবং নিজের বসকে নিজের পরিশ্রমের কৃতিত্ব নিতে দেখছিল। তার দুঃখ তো হচ্ছিল, কিন্তু সাথে সাথে তার হাসিও পাচ্ছিল, কারণ সে জানত যে বিক্রম শুধু শব্দের খেলা খেলছে আর আসল সত্য অন্য কিছু। মীরা বিক্রমের প্রতিটি কথা খুব মন দিয়ে শুনছিল এবং মাঝে মধ্যে নিজের ডায়েরিতে কিছু নোট করছিল, যাতে বিক্রমের ঘাবড়ানি বাড়তে থাকল। যেমনই বিক্রম একটি জটিল অ্যালগোরিদম সম্পর্কে বলতে শুরু করল, মীরা নিজের হাত তুলে তাকে থামিয়ে দিল। সে একটি খুব সূক্ষ্ম এবং জটিল প্রশ্ন জিজ্ঞাসা করল, যা ওই অ্যালগোরিদমের কোডিং এবং ভবিষ্যতের প্রভাবের সাথে যুক্ত ছিল। এই প্রশ্নটি বিক্রমের মুখস্থ করা স্ক্রিপ্টে ছিল না এবং তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে তোতলাতে লাগল আর এদিক ওদিক দেখতে লাগল, যেন দেয়ালে উত্তর লেখা আছে। ঘরে নিস্তব্ধতা নেমে এলো এবং বিক্রমের নীরবতা তার অযোগ্যতার সাক্ষ্য দিচ্ছিল। মীরা নিজের গলা কিছুটা চড়া করে জিজ্ঞাসা করল যে, মিস্টার বিক্রম, আপনার কি নিজের প্রজেক্ট সম্পর্কে এই মৌলিক কথাটি জানা নেই? আরিয়ান কিছুটা ইতস্তত করল, কারণ তার বিক্রমের সতর্কবার্তার কথা মনে ছিল, কিন্তু তারপর সে মীরার চোখের দিকে তাকাল, যেখানে সে উৎসাহ আর বিশ্বাস দেখতে পেল। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে এলো এবং আলোর মধ্যে এলো, যেখানে সমস্ত বোর্ড মেম্বাররা তাকে দেখতে পাচ্ছিল। বিক্রম চাইলেও তাকে থামাতে পারছিল না, কারণ এখন কথা তার সম্মান আর চাকরির ওপর এসে ঠেকেছিল। আরিয়ান একটি গভীর শ্বাস নিল এবং বলতে শুরু করল, এবং যেমনই সে প্রথম বাক্যটি বলল, তার ভেতরের আত্মবিশ্বাস জেগে উঠল। সে কেবল মীরার প্রশ্নের উত্তরই দিল না, বরং ওই অ্যালগোরিদমের পেছনের পুরো চিন্তা এবং তার সুদূর প্রসারী ফলাফলগুলোকে অত্যন্ত সহজ এবং প্রভাবশালী ভাষায় বোঝাল। তার গলার স্বরে সেই জোর ছিল, যা শুধুমাত্র একজন প্রকৃত নির্মাতা আর অভিজ্ঞ ব্যক্তির মধ্যেই থাকে। বোর্ডের সদস্যরা যারা এতক্ষণ বিরক্ত হচ্ছিল, তারা হঠাৎ সতর্ক হয়ে শুনতে লাগল এবং নিজেদের মধ্যে প্রশংসাসূচক ফিসফাস শুরু করল। মীরা আরিয়ানকে কথা বলতে দেখছিল এবং তার বুক গর্বে চওড়া হচ্ছিল। এটি সেই একই আরিয়ান যাকে সে জানত, বুদ্ধিমান, পরিশ্রমী এবং প্রতিভাবান। আজ দুনিয়াও তার আসল রূপ দেখছিল, এবং এই সব মীরার পরিকল্পনারই অংশ ছিল। বিক্রম নিজের চেয়ারে গুটিয়ে গিয়েছিল এবং তার মুখ অপমানে কালো হয়ে গিয়েছিল, কারণ তার জুনিয়র তার সামনেই উজ্জ্বল হয়ে উঠছিল আর সে নিজে একজন মূর্খ প্রমাণিত হচ্ছিল। আরিয়ান যখন নিজের কথা শেষ করল, তখন ঘরে কিছু মুহূর্তের জন্য শান্তি বজায় রইল এবং তারপর একজন বয়স্ক বোর্ড মেম্বার তালি বাজিয়ে তার প্রশংসা করলেন। মীরাও হালকাভাবে মাথা নেড়ে নিজের সম্মতি দিল এবং তারপর বিক্রমের দিকে ফিরল। সে ব্যঙ্গাত্মক সুরে বলল যে, মনে হচ্ছে আপনার টিমের সদস্যরা আপনার থেকে বেশি তথ্য রাখে, মিস্টার বিক্রম। বিক্রম অপ্রস্তুত হয়ে বলল যে, ম্যাডাম, আমিই ওকে এইসব শিখিয়েছি এবং ও আমার সবথেকে ভালো ছাত্র। এই মিথ্যেটি এতটাই ফাঁপা ছিল যে মীরার তার ওপর দয়া হতে লাগল, কিন্তু তার কাজ এখনও শেষ হয়নি। মীরা আরিয়ানকে জিজ্ঞাসা করল যে, তোমার নাম কি আর তুমি এই কোম্পানিতে কত বছর ধরে কাজ করছো? আরিয়ান বিনয়ের সাথে নিজের নাম আর অভিজ্ঞতা জানাল এবং নিজের গলার স্বর স্থির রাখার আপ্রাণ চেষ্টা করল। মীরা নোট করল যে আরিয়ানের এত অভিজ্ঞতা আর ট্যালেন্ট থাকার পরেও সে এখনও পর্যন্ত কেন একটি জুনিয়র পদে আছে। সে বিক্রমকে সরাসরি প্রশ্ন করল যে, এত যোগ্য কর্মীকে এখনও পর্যন্ত পদোন্নতি দেওয়া হয়নি কেন? বিক্রমের কাছে কোনো উত্তর ছিল না এবং সে বাহানা দিল যে আরিয়ানের মধ্যে লিডারশিপ কোয়ালিটির অভাব আছে আর সে টিম প্লেয়ার নয়। মীরা বিক্রমের চোখের দিকে তাকিয়ে বলল যে, আমার তো এমনটা মনে হয় না। আমার মনে হয় এখানে ট্যালেন্টকে দাবিয়ে রাখা হচ্ছে। এটি ছিল একটি সরাসরি আক্রমণ, যা বিক্রমকে কাঁপিয়ে দিল। মীরা বৈঠকটি সেখানেই সমাপ্ত করার ঘোষণা করল এবং বলল যে সে লাঞ্চের পর প্রতিটি বিভাগ ব্যক্তিগতভাবে পরিদর্শন করবে এবং ফাইল পরীক্ষা করবে। সে বিশেষভাবে বলল যে সে চায় আরিয়ানও ওই পরিদর্শন টিমের অংশ হক, কারণ তার প্রজেক্ট সম্পর্কে গভীর ধারণা আছে। বিক্রমের জন্য এটি কোনো দুঃস্বপ্নের থেকে কম ছিল না, কারণ এখন আরিয়ান সরাসরি মীরার সংস্পর্শে থাকার কথা ছিল এবং বিক্রম তাকে ভয় দেখাতে পারত না।
মীরা উঠতেই সমস্ত কর্মকর্তারা তার সম্মানে দাঁড়িয়ে গেল এবং আরিয়ানও মাথা নিচু করে তাকে অভিবাদন জানাল। যখন মীরা আরিয়ানের পাশ দিয়ে গেল তখন সে খুব ধীর স্বরে, যা শুধু আরিয়ান শুনতে পারত, বলল যে, খুব ভালো কাজ করেছ। আরিয়ানের গায়ে লোম খাড়া হয়ে গেল এবং তার মন খুশিতে ভরে উঠল। লাঞ্চ ব্রেকের সময় পুরো অফিসে আরিয়ানেরই চর্চা হচ্ছিল যে কিভাবে সে বড় সাহেবদের সামনে বিক্রমের মুখ বন্ধ করে দিল এবং অতিথির মন জয় করে নিল। আরিয়ান নিজের সহকর্মীদের থেকে দূরে ক্যান্টিনের এক কোণে বসে নিজের থালার দিকে তাকিয়েছিল, কারণ তার খিদে তেষ্টা সব উধাও হয়ে গিয়েছিল। তার মস্তিষ্ক এখনও মীরা এবং তার নতুন ভূমিকার কথা ভাবছিল। সে বুঝতে পারছিল না যে মীরা এইসব কিভাবে করল এবং সে এত বড় কোম্পানির মালকিন কিভাবে হয়ে গেল। মীরা কি তার কাছ থেকে কিছু লুকিয়েছিল, নাকি এটি অন্য কোনো খেলা? কিন্তু একটি বিষয় তো নিশ্চিত ছিল যে আজ সে নিজের স্ত্রীর ওপর যে গর্ব অনুভব করছিল তা আগে কখনো হয়নি। সে জেনে গিয়েছিল যে মীরা এখানে শুধু পরিদর্শন করতে আসেনি, বরং সে তার রক্ষা করতে এসেছে। ওদিকে বিক্রম নিজের কেবিনে মদের বোতল খুলে বসেছিল এবং নিজের বরবাদ হওয়ার শোক পালন করছিল। সে বুঝতে পারছিল না যে হঠাৎ সবকিছু উল্টে কিভাবে গেল। যে আরিয়ান কাল পর্যন্ত তার জুতোর ধুলো ছিল, আজ সে স্টার হয়ে গেছে আর সে নিজে ভিলেন। সে নিজের অনুগত ম্যানেজারকে ডাকল এবং তাকে আদেশ দিল যে সে লাঞ্চের পর এমন কিছু করুক যাতে আরিয়ান কোনো বড় বিপদে ফেসে যায়। বিক্রম ঠিক করে নিয়েছিল যে সে আরিয়ানকে এত সহজে জিততে দেবে না। যদি সে ডোবে তবে আরিয়ানকেও সাথে নিয়ে ডুববে। সে একটি জঘন্য ষড়যন্ত্র রচনা করতে শুরু করল, যাতে কোম্পানির গোপনীয় ফাইল চুরির অপবাদ আরিয়ানের ওপর লাগানো হতে যাচ্ছিল। বিক্রমের চোখে প্রতিশোধের আগুন জ্বলছিল এবং সে এবার যে কোনো পর্যায় পর্যন্ত নামতে তৈরি ছিল। মীরা নিজের অস্থায়ী কেবিনে বসেছিল এবং তার সামনে ফাইলের পাহাড় ছিল, কিন্তু তার নজর লাঞ্চের দিকে ছিল না। সে নিজের গোয়েন্দাদের থেকে পাওয়া তথ্যগুলো পড়তে শুরু করল, যাতে বিক্রমের দুর্নীতির প্রমাণ ছিল। সে দেখল যে বিক্রম গত ৩ বছরে কোম্পানির ফান্ড থেকে কোটি কোটি টাকা তছরূপ করেছে এবং অনেক ভুয়ো ভেন্ডারদের পেমেন্ট ইস্যু করেছে। শুধু তাই নয়, সে আরিয়ানের মতো অনেক প্রতিভাবান কর্মীদের কাজের কৃতিত্ব নিজে নিয়েছে এবং তাদের কেরিয়ার বরবাদ করেছে। মীরার হাতের মুঠি শক্ত হয়ে গেল এবং সে ঠিক করে নিল যে এবার বিক্রমকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। প্রমাণ এখন তার হাতে ছিল আর শুধু সঠিক সময়ের অপেক্ষা ছিল। সে নিজের আইনজীবীকে মেসেজ করল যে সে যেন সন্ধে পর্যন্ত টার্মিনেশন লেটার এবং আইনি নোটিশ তৈরি রাখে। দুপুরের সময় গড়িয়ে যাচ্ছিল এবং অফিসে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়েছিল, যা আগত ঝড়ের সংকেত দিচ্ছিল। আরিয়ান নিজের ডেস্কে ফিরে এসেছিল এবং সে বিক্রমের কেবিন থেকে বারবার সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে থাকা অনুভব করছিল। তার আভাস হচ্ছিল যে কিছু একটা ভুল হতে চলেছে, কিন্তু তার মীরার ওপর ভরসা ছিল। মীরা এবার পরিদর্শনের জন্য বের হতে যাচ্ছিল এবং এটিই ছিল সেই সময় যখন বিক্রম তার শেষ চালটি চালতে চলেছিল। খেলা এখন এক বিপজ্জনক মোড়ে পৌঁছে গিয়েছিল, যেখানে একদিকে সত্য আর ভালোবাসা ছিল এবং অন্যদিকে মিথ্যে আর ঘৃণা। মীরা নিজের কেবিন থেকে বেরিয়ে এলো এবং তার হাঁটার ধরনে একজন শিকারীর মতো সতর্কতা ছিল। সে জানত যে আহত পশু সবথেকে বেশি বিপজ্জনক হয় এবং বিক্রম এখন আহত। মীরা করিডোরে পা রাখল এবং তার পেছনে কর্মকর্তাদের দল চলতে শুরু করল। সে সবার আগে টেকনিক্যাল বিভাগের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল, যেখানে আরিয়ান বসত। তার উদ্দেশ্য ছিল আরিয়ানের কাজকে আরও কাছ থেকে দেখা এবং তার সহকর্মীদের সঙ্গে কথা বলা। যেমনই সে হলে প্রবেশ করল, সেখানে নিস্তব্ধতা নেমে এলো এবং সবাই দাঁড়িয়ে গেল। মীরার নজর সরাসরি আরিয়ানের ডেস্কের দিকে গেল, কিন্তু সে দেখল যে আরিয়ান সেখানে নেই। এক অদ্ভুত দুশ্চিন্তা তাকে ঘিরে ফেলল। তখনই সে দেখল যে বিক্রম একটি শয়তানি হাসি নিয়ে তার কাছে আসছে এবং বলছে যে, ম্যাডাম, আমাকে আপনাকে খুব জরুরি কিছু দেখাতে হবে, যা হয়তো আপনার তদন্তের অংশ হওয়া উচিত। মীরা বুঝে গেল যে বিক্রম কোনো নতুন চাল চেলেছে এবং তাকে অত্যন্ত সাবধানভাবে পা ফেলতে হবে। বিক্রমের মুখে একটি কুটিল হাসি ছিল এবং সে মীরার নজর আরিয়ানের খালি ডেস্ক থেকে সরিয়ে একটি বড় সার্ভার রুমের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, যেখানে কথিতভাবে কিছু বৈপ্লবিক কাজ হচ্ছিল। সে খুব তেলতেলে কথায় বলল যে, ম্যাডাম, আসল জাদু তো ওই ভেতরে হয় এবং আমি আপনাকে আমার সবথেকে সেরা টিমের সাথে দেখা করাতে চাই, যারা দিন-রাত কাজ করে। মীরা তার চোখের পেছনের ধূর্ততাকে সঙ্গে সঙ্গে চিনে ফেলল এবং বুঝে গেল যে সে তাকে আরিয়ানের থেকে দূরে রাখতে চায়, অথবা হয়তো আরিয়ানকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে।
সে নিজের জায়গা থেকে নড়তে অস্বীকার করল এবং অত্যন্ত কঠোর স্বরে জিজ্ঞাসা করল যে আমার দেয়াল আর মেশিনে কোনো আগ্রহ নেই, আমি ওই মানুষগুলোর সাথে দেখা করতে চাই যারা এগুলো চালায়। সে আরিয়ানের ডেস্কে আঙুল দিয়ে ইশারা করে জিজ্ঞাসা করল যে এই সিটে বসা কর্মীটি কোথায়, কারণ আমি তাকে কিছুক্ষণ আগেই কনফারেন্স রুমে দেখেছিলাম। বিক্রম কিছুটা হকচকিয়ে বেরো, কারণ সে আশা করেনি যে মীরা এত খুঁটিনাটি বিষয় খেয়াল করবে এবং একজন সামান্য কর্মীর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে যাকে সে নিজে আবর্জনা মনে করত। সে দ্রুত একটি মিথ্যে বানাল যে ওই ছেলেটি কিছুটা দায়িত্বজ্ঞানহীন এবং হয়তো ক্যান্টিনে সময় নষ্ট করছে অথবা কাজ থেকে বাঁচার জন্য ওয়াশরুমে গিয়ে লুকিয়ে রয়েছে। বিক্রম আরিয়ানের চরিত্রে কালি ছেটানোর কোনো সুযোগ ছাড়ল না, যাতে মীরার চোখে তার ভাবমূর্তি খারাপ হয়ে যায় এবং সে তাকে গুরুত্ব না দেয়। কিন্তু মীরা জানত যে আরিয়ান কাজের সময় কখনো নিজের সিট ছাড়ে না, যতক্ষণ না কোনো খুব বড় বাধ্যবাধকতা থাকে বা তাকে জোর করে পাঠানো হয়। সে বিক্রমের কথা কানে না তুলে নিজের নিরাপত্তা প্রধানকে ইশারা করল যে অবিলম্বে খুঁজে বের করো ওই কর্মীটি কোথায় এবং তাকে সসম্মানে এখানে নিয়ে আসা হোক। তখনই করিডোরের অন্য প্রান্ত থেকে আরিয়ানকে আসতে দেখা গেল, যার হাতে ধুলোয় মাখা পুরনো ফাইলের একটি ভারী বান্ডিল ছিল এবং তার শ্বাস বুড়িভাবে ফুলে উঠছিল। তার পোশাকে ধুলো লেগেছিল আর কপাল থেকে ঘামের ধারা বইছিল, যা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তাকে কোনো স্টোর রুম বা বেসমেন্টে কঠোর পরিশ্রমের কাজ দেওয়া হয়েছিল। বিক্রম তাকে দেখেই বড় বড় চোখ করে তাকাতে লাগল, যেন বলতে চাইছে যে তুমি এখানে কেন এলে। কিন্তু আরিয়ান মীরাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের হাঁটার গতি বাড়িয়ে দিল। মীরার বুক ফেটে গেল এটা দেখে যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে দিয়ে কুলির মতো কাজ করানো হচ্ছে, শুধুমাত্র তাকে অপমানিত আর পরিশ্রান্ত করার জন্য। সে নিজের রাগকে খুব কষ্টে নিয়ন্ত্রণে রাখল এবং শীতল স্বরে বিক্রমকে জিজ্ঞাসা করল যে আপনার কোম্পানিতে সিনিয়র ইঞ্জিনিয়ারদের কি এটাই কাজ যে তারা ফাইল বয়ে বেড়াবে? আরিয়ান ফাইলগুলো পাশের একটি টেবিলে রাখল এবং নিজের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করে মীরা আর বিক্রমের কাছে এলো এবং মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, যেন কোনো অপরাধী নিজের সাজা শুনতে এসেছে। মীরা আরিয়ানের চোখের দিকে তাকাল এবং সেখানে এক অদ্ভুত অসহায়ত্ব আর ক্লান্তি দেখতে পেল, যা তার সংকল্পকে আরও দৃঢ় করে দিল। সে আরিয়ানকে বলল যে আপনি নিজের ডেস্কে যান এবং নিজের সিস্টেম অন করুন, কারণ আমি দেখতে চাই আপনি যে মডিউলের ওপর কাজ করছেন তা আসলে কিভাবে কাজ করে। বিক্রম মাঝপথে বাধা দেওয়ার চেষ্টা করল যে ম্যাডাম, এই সিস্টেম খুব জটিল এবং হয়তো সে আপনাকে ঠিকমতো বুঝিয়ে বলতে পারবে না, তাই আমি বুঝিয়ে দিচ্ছি। কিন্তু মীরা তাকে হাতের ইশারায় চুট করিয়ে দিল এবং বলল যে আমার মুখস্থ কথা শোনার প্রয়োজন নেই, আমার প্র্যাকটিক্যাল ডেমো চাই। আরিয়ান নিজের চেয়ারে বসল এবং যেমনই তার আঙুল কিবোর্ড স্পর্শ করল, তার পুরো ব্যক্তিত্ব বদলে গেল আর ক্লান্তি তার মুখ থেকে উধাও হয়ে গেল। সে লগ ইন করল এবং স্ক্রিনে জটিল কোডিংয়ের লাইনগুলো দৌড়াতে লাগল, যা দেখে যে কোনো সাধারণ মানুষের মাথা ঘুরে যাবে, কিন্তু আরিয়ানের কাছে এটি ছিল সঙ্গীতের মতো। মীরা তার পেছনে দাঁড়িয়ে স্ক্রিনটি খুব মন দিয়ে দেখছিল এবং মাঝে মধ্যে তাকে কারিগরি প্রশ্ন জিজ্ঞাসা করছিল, যা অত্যন্ত সঠিক আর গভীর ছিল। আরিয়ান প্রতিটি প্রশ্নের উত্তর অত্যন্ত সহজভাবে আর আত্মবিশ্বাসের সাথে দিল এবং সে দেখালো কিভাবে সে সিস্টেমের স্পিড দ্বিগুণ করে দিয়েছে। আশেপাশে দাঁড়িয়ে থাকা অন্যান্য কর্মীরাও নিজেদের কাজ ছেড়ে এই দৃশ্য দেখতে লাগল এবং তারা অবাক হয়েছিল যে আজ আরিয়ানকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে আর কেউ তাকে চুপ করাচ্ছে না। বিক্রম ঘামে ভিজে একসার হয়ে পাশে দাঁড়িয়েছিল এবং সে বুঝতে পারছিল না সে কি করবে, কারণ আরিয়ান যা কিছু দেখাচ্ছিল তা বিক্রমের বোধগম্যতার বাইরে ছিল। সে শুধু এতটুকু জানত যে যদি মীরা গভীরভাবে তদন্ত করে তবে সে জেনে যাবে যে গত 6 মাসের প্রগ্রেস রিপোর্টে যে দাবিগুলো করা হয়েছিল সেগুলো সব মিথ্যে ছিল এবং আসল কাজ তো শুধু আরিয়ানই করেছে। মীরা হঠাৎ ঘুরে বিক্রমকে জিজ্ঞাসা করল যে এই সফটওয়্যারের জন্য যে বাইরের ভেন্ডার নিয়োগ করা হয়েছিল তাদের পেমেন্ট এত বেশি কেন, যেখানে সমস্ত কাজ ইনহাউস টিম করছে? এটি এমন একটি প্রশ্ন ছিল যার কল্পনাও বিক্রম করেনি, কারণ সে ভেবেছিল মীরা শুধু কারিগরি তদন্ত করবে, আর্থিক নয়। বিক্রমের গলা শুকিয়ে গেল এবং সে জলের সন্ধানে এদিক ওদিক তাকাতে লাগল। মীরা পাশে রাখা একটি ফাইল তুলল যাতে ভেন্ডারদের তালিকা ছিল এবং সে এক একটি নাম পড়তে শুরু করল, যা তার কাছে খুব সন্দেহজনক মনে হচ্ছিল আর সম্ভবত ভুয়াও। সে বিক্রমের চোখের দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞাসা করল যে আপনি কি আমায় বলতে পারেন এই অ্যাপেক্স সলিউশনস নামের কোম্পানিটি কি কাজ করে, যাকে আপনি গত মাসে 50 লক্ষ টাকা পেমেন্ট করেছেন? বিক্রম তোতলাতে শুরু করল এবং বলল যে ওরা আমাদের সার্ভার মেইনটেনেন্স আর ক্লাউড সাপোর্ট দেয়, যা খুব জরুরি। মীরা সঙ্গে সঙ্গে নিজের ট্যাবলেটে কিছু চেক করল এবং ব্যঙ্গাত্মক হাসির সাথে বলল যে অদ্ভুত ব্যাপার, কারণ এই কোম্পানিটির কোনো অনলাইন অস্তিত্বই নেই আর এর ঠিকানা একটি খালি প্লটের।
বিক্রমের পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং তার মনে হলো এবার তার খেলা শেষ হতে চলেছে, কারণ তার চুরি ধরা পড়ে গেছে। মীরা ফাইলটি জোরে মেঝেতে আছাড় মারল, যার ফলে ওখানে উপস্থিত সবাই চমকে গেল এবং ঘরে একদম নিস্তব্ধতা ছেয়ে গেল। সে নিজের গলার স্বর চড়িয়ে বলল যে আমি এখানে খুব বড় কোনো দুর্নীতির গন্ধ পাচ্ছি এবং আমি এটি বরদাস্ত করব না। সে ঘোষণা করল যে এখন থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কোনো পেমেন্ট বিক্রমের স্বাক্ষরে পাস হবে না এবং সমস্ত পুরনো পেমেন্টের ফরেন্সিক অডিট করা হবে। বিক্রমের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং সে কোনোভাবে নিজে সাফাই দেওয়ার চেষ্টা করছিল যে এটি সব ভুল বোঝাবুঝি এবং পেপার ওয়ার্কে কিছু ভুল হতে পারে, কিন্তু মীরা তার একটি কথাও শুনল না এবং বলল যে ভুল নয়, এটি অপরাধ এবং এর জন্য দায়ী ব্যক্তিকে ছাড়া হবে না। আরিয়ান নিজের সিটে বসে সব শুনছিল এবং তার বিশ্বাস হচ্ছিল না যে ন্যায় বিচার এত তাড়াতাড়ি হচ্ছে। মীরা আবার নিজের ধ্যান কারিগরি টিমের দিকে ফেরালো এবং সে দেখল যে ওখানকার কম্পিউটারগুলো খুব পুরনো আর সফটওয়্যারও আপডেটেড নয়। সে আরিয়ানকে জিজ্ঞাসা করল যে আপনারা এত পুরনো সিস্টেমে এত ভারী কাজ কিভাবে করে ফেলেন? আপনাদের কি নতুন সরঞ্জাম দেওয়া হয়নি? আরিয়ান ইতস্তত করে জানালো যে তারা অনেকবার নতুন কম্পিউটারের দাবি জানিয়েছিল, কিন্তু প্রতিবার বাজেটের অভাব দেখিয়ে মানা করে দেওয়া হয়েছে। মীরা রাগী চোখে বিক্রমের দিকে তাকালো এবং জিজ্ঞাসা করল যে যখন বাজেটে লক্ষ লক্ষ টাকা হার্ডওয়্যারের নামে তোলা হয়েছে তখন সেই টাকা কোথায় গেল? বিক্রম এবার পুরোপুরি ভেসে গিয়েছিল, কারণ সে ওই সমস্ত টাকা নিজের পকেটে ভরে নিয়েছিল আর পুরনো কম্পিউটারগুলোকেই রং করিয়ে নতুন বলে চালিয়ে দিয়েছিল। মীরা আরিয়ান আর তার টিমকে আশ্বাস দিল যে আগামী 1 সপ্তাহের মধ্যে পুরো অফিস রেনোভেট হবে এবং পৃথিবীর সবথেকে সেরা কম্পিউটার আর সুযোগ সুবিধা তাদের দেওয়া হবে। সে বলল যে যারা কোম্পানির জন্য পরিশ্রম করে তাদের খেয়াল রাখা ম্যানেজমেন্টের দায়িত্ব এবং এখন থেকে এমনটাই হবে। এটি শুনে কর্মীদের মুখে খুশির লহর বয়ে গেল এবং তারা একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগল, কারণ তারা প্রথমবার অনুভব করল যে কেউ তাদের কথাও ভাবে। আরিয়ানের চোখে কৃতজ্ঞতার জল ছিল এবং সে মীরাকে ধন্যবাদ জানাল, কিন্তু মীরা নিজের চোখ সরিয়ে নিল যাতে তার আবেগ সবার সামনে না আসে। সে জানত যে এখন তো কেবল শুরু হয়েছে আর আসল সাফাই অভিযান তো এখনও বাকি। সন্ধ্যার সময় ঘনিয়ে আসছিল এবং মীরা সংকেত দিল যে সে এবার HR বিভাগ আর অর্থ বিভাগের ফাইলগুলো পরীক্ষা করতে চায় এবং সে সেখান থেকে চলে গেল। তার যেতেই বিক্রম নিজের চেয়ারে ভেঙে পড়ল এবং নিজের টাই টেনে ছুঁড়ে ফেলে দিল, কারণ তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে নিজের অনুগত সঙ্গীকে কাছে ডাকল যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হেড ছিল এবং দুজনে ফিসফিস করে কথা বলতে শুরু করল। বিক্রম বলল যে এই মহিলাটি কোনো সাধারণ অডিটর নয়, এ আমাদের কবর খুঁড়তে এসেছে এবং যদি আমরা আজ রাতের মধ্যে কিছু না করি তবে আমরা সবাই জেলে যাব। সে জানত যে যদি অডিট শুরু হয়ে যায় তবে তার কালো কীর্তির পুরো তালিকা সামনে চলে আসবে এবং তারপর তাকে কেউ বাঁচাতে পারবে না। বিক্রমের মাথায় এক শয়তানি পরিকল্পনা জন্ম নিল, যা অত্যন্ত বিপজ্জনক আর জঘন্য ছিল এবং যার শিকার আরিয়ান হতে চলেছিল। সে ভাবল যে যদি সে আরিয়ানকে কোনো বড় অপরাধে ফাঁসিয়ে দেয় এবং তাকে কোম্পানি থেকে বের করে দেয় তবে সমস্ত দোষ তার উপর চাপানো যেতে পারে। সে এটা প্রমাণ করে দেবে যে আরিয়ানই সেই ব্যক্তি যে ডেটা চুরি করছিল আর ভেন্ডারদের সাথে মিলে কেলেঙ্কারি করছিল, আর বিক্রম তো কেবল একজন শিকার। এই পরিকল্পনা ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু বিক্রমের কাছে এবার আর অন্য কোনো পথ বাকি ছিল না। সে নিজের সঙ্গীকে নির্দেশ দিল যে সে যেন এখনই কিছু ভুয়া প্রমাণ তৈরি করে আর আরিয়ানের কম্পিউটারে প্ল্যান্ট করে দেয়। সে এটাও বলল যে নিরাপত্তা রক্ষীদের যেন তৈরি রাখা হয় যাতে নাটকটি বড় হয়। এই সময় আরিয়ান নিজের ডেস্কে বসে নিজের কাজ শেষ করছিল এবং সে এক অদ্ভুত অস্বস্তি অনুভব করছিল, যেন কোনো অমঙ্গল হতে চলেছে। সে দেখল যে বিক্রম আর তার সঙ্গী তাকে বারবার দেখছে এবং তাদের চোখে ঘৃণা আর ষড়যন্ত্র পরিষ্কার দেখা যাচ্ছিল। আরিয়ান বুদ্ধিমত্তা দেখিয়ে নিজের কাজের ব্যাকআপ একটি পেন ড্রাইভে নিল এবং সেটি নিজের পকেটে লুকিয়ে ফেলল, যাতে যদি কেউ তার কাজের সাথে কারচুপি করে তবে তার কাছে প্রমাণ থাকে। সে মীরার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু সে জানত যে অফিসে এমনটা করা বিপজ্জনক হতে পারে। সে শুধু ঘড়ির কাঁটার দিকে তাকিয়েছিল এবং অপেক্ষা করছিল কখন ছুটির সময় হবে আর সে এই বিষাক্ত পরিবেশ থেকে বাইরে বেরোতে পারবে। মীরা অন্য ঘরে অর্থ বিভাগের নথিপত্র পরীক্ষা করছিল এবং প্রতিটি পাতার সাথে সাথে তার রাগ বাড়তে থাকল। সে দেখল যে কোম্পানির ফান্ড কেবল তছরুপি করা হয়নি, বরং তার ব্যবহার অবৈধ কাজেও করা হচ্ছিল। তার মনে হল বিক্রম কেবল একটি ঘুঁটি আর এর পেছনে হয়তো অন্য কোনো বড় নেটওয়ার্ক থাকতে পারে, কিন্তু আপাতত তার লক্ষ্য বিক্রমই ছিল। সে নিজের আইনজীবীদের ফোন করে সমস্ত পরিস্থিতি জানাল এবং বলল যে তারা যেন পুলিশ কমিশনারের সাথে কথা বলে রাখে, কারণ আজ রাতে এখানে গ্রেপ্তারি হতে পারে। সে এবার পুরোপুরি অ্যাকশন মোডে ছিল এবং কোনোভাবেই দয়া দেখানোর মেজাজে ছিল না।
তখনই বাইরের হলে জোরে জোরে চিৎকার শোনা যেতে লাগল এবং কারোর চেঁচানোর শব্দ আসতে লাগল, যাতে মীরার ধ্যান ভঙ্গ হল। সে নিজের ফাইল বন্ধ করল এবং দরজার দিকে এগোল এটা দেখার জন্য যে বাইরে কি হচ্ছে। সে দেখল যে কিছু নিরাপত্তারক্ষী আরিয়ানের ডেস্কের কাছে জমা হয়েছে এবং বিক্রম জোরে জোরে চিৎকার করছে আর আরিয়ানের দিকে আঙুল তুলছে। মীরা বুঝে গেল যে বিক্রম নিজের শেষ চালটি চেলে দিয়েছে এবং এবার পরিস্থিতি বিস্ফোরক হতে চলেছে। সে একটি গভীর শ্বাস নিল এবং নিজের মুখে কঠোরতার ভাব এনে বাইরের দিকে পা বাড়াল। সে জানত এটি তার আর আরিয়ানের সবথেকে কঠিন পরীক্ষা। বিক্রম আরিয়ানের ব্যাগটি উল্টে দিয়েছিল এবং তা থেকে কিছু গোপনীয় নথিপত্র নিচে পড়ে গিয়েছিল, যা স্পষ্টতই ওখানে প্ল্যান্ট করা হয়েছিল। বিক্রম চিৎকার করছিল যে ধরো এই চোরটাকে, এই কোম্পানির সবথেকে দামি ডেটা চুরি করেছে আর এটা বিক্রি করতে যাচ্ছিল। আরিয়ান অবাক আর আতঙ্কিত হয়ে দাঁড়িয়েছিল এবং বারবার বলছিল যে সে কিছু করেনি আর সে জানে না এই কাগজগুলো তার ব্যাগে কিভাবে এলো। আশেপাশের কর্মীরা ভয়ে সিটিয়ে দাঁড়িয়েছিল এবং কারোর সাহস হচ্ছিল না যে সে আরিয়ানের পক্ষে কথা বলবে। বিক্রম গার্ডদের আদেশ দিল যে তারা যেন আরিয়ানকে ধরে ফেলে আর পুলিশকে ডাকে। এই দৃশ্য মীরার চোখের সামনে ঘটছিল এবং তার রক্ত টকবক করে ফুটছিল। মীরা ভিড় চিড়ে সামনে এগিয়ে এলো এবং তার উপস্থিতিতে মানুষ নিজে থেকেই সরে গেল। সে বিক্রমকে দেখল যে নাটক করছিল আর আরিয়ানকে দেখল যে অপমানে আর ভয়ে কাঁপছিল। মীরা জোরে চিৎকার করে বলল যে থামুন এবং নিজের জায়গায় মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার গলায় এতটাই তেজ ছিল যে গার্ডরা সেখানেই থেমে গেল আর বিক্রমের মুখে তালা লেগে গেল। মীরা আরিয়ানের কাছে গিয়ে মাটিতে পড়ে থাকা কাগজগুলো তুলল এবং সেগুলো খুঁটিয়ে দেখল। তারপর সে ধীরে ধীরে নিজের মাথা তুলল এবং বিক্রমের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল যে তামাশা বন্ধ করো বিক্রম, কারণ আসল খেলা তো এবার শুরু হবে। মীরার দাপুটে আওয়াজ পুরো হলে নিস্তব্ধতা ছড়িয়ে দিয়েছিল এবং নিরাপত্তা কর্মীরা যেখানে ছিল সেখানেই স্থির হয়ে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের থামিয়ে দিয়েছে। বিক্রমের মুখ, যা কিছু মুহূর্ত আগে জয়ের খুশিতে উজ্জ্বল ছিল, এখন তাতে বিস্ময় আর বিরক্তির ভাব আসতে শুরু করেছিল, কারণ সে আশা করেনি যে কোনো বাইরের লোক তার অধিকারকে চ্যালেঞ্জ জানাবে। মীরা ধীরে ধীরে হেঁটে সেই বৃত্তের মাঝে এলো যেখানে আরিয়ান মাথা নিচু করে দাঁড়িয়েছিল এবং তার চারদিকে ছড়িয়ে থাকা কাগজগুলো বিক্রমের ষড়যন্ত্রের সাক্ষ্য দিচ্ছিল। মীরা নিজের চোখে নিরাপত্তা কর্মীদের সরে যাওয়ার ইশারা করল এবং তাদের সাহস হল না যে তারা সেই আদেশের অবমাননা করতে পারে। সে আরিয়ানের দিকে এক আশ্বস্ত করার মতো দৃষ্টি দিল, যাতে আরিয়ান কিছুটা সাহস পেল এবং সে নিজের কাঁপতে থাকা পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারল। মীরা নিচু হয়ে একটি কাগজ তুলল এবং সেটি আলোর সামনে এনে খুঁটিয়ে দেখল, যেন সে কোনো খুব বড় রহস্য সমাধান করছে, এবং তার মুখে এক গম্ভীর চিন্তা দেখা যাচ্ছিল। বিক্রম পরিস্থিতি হাত থেকে বেরিয়ে যেতে দেখে নিজের গলার স্বর আরও চড়িয়ে চিৎকার করে বলল যে, ম্যাডাম, আপনি এই চোরটার সাথে এত নরম ব্যবহার কেন করছেন? সে দাবি করল যে তারা একে হাতে নাতে ধরেছে এবং এটি কোম্পানির পলিসির বিরুদ্ধে, তাই একে অবিলম্বে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত, যাতে আইন নিজের কাজ করে। বিক্রম এটা দেখাতে চাইছিল যে সে কোম্পানির স্বার্থ রক্ষা করছে, আর আরিয়ান একজন গাদ্দার যে বিশ্বাসের মর্যাদা রাখেনি। সে ভিড়ের দিকে তাকিয়ে সমর্থন পাওয়ার চেষ্টা করল এবং বলল যে এমন লোকেদের জন্যই আমাদের সবার পরিশ্রম বৃথা যায় আর বোনাস পাওয়া যায় না। কিন্তু মীরার ওপর তার এই উস্কানিমূলক বক্তৃতার কোনো প্রভাব পড়ল না এবং সে শান্তভাবে কাগজের পাতাগুলো উল্টাতে থাকল। সে বিক্রমের দিকে না তাকিয়েই জিজ্ঞাসা করল যে আপনি কি নিজে একে এই কাগজ ব্যাগে রাখতে দেখেছিলেন, নাকি এটি কেবল আপনার অনুমান? বিক্রম কিছুটা হকচকিয়ে গেল, কারণ সে সরাসরি দেখেনি, বরং সে নিজের লোক দিয়ে এই কাজটি করিয়েছিল। কিন্তু সে মিথ্যে বলে বুক ফুলিয়ে বলল যে হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। সে গল্প বানাল যে যখন সে ওয়াশরুম থেকে ফিরছিল তখন সে আরিয়ানকে সন্দেহজনক অবস্থায় নিজের ব্যাগে কিছু ঢোকাতে দেখেছে, এবং যখন সে চেক করল তখন এই চুরি ধরা পড়ল। আরিয়ান আর্তনাদ করে বলল যে এটা মিথ্যে স্যার, আমি তো নিজের ব্যাগ ছুঁইও নি, আমি তো কেবল নিজের কাজ শেষ করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। বিক্রম আরিয়ানকে বকাঝকা করে চুপ থাকতে বলল এবং তাকে হুমকি দিল যে যদি সে আরও মিথ্যে বলে তবে সে নিশ্চিত করবে যে আরিয়ান যেন কখনও অন্য কোনো কোম্পানিতে চাকরি না পায়। এই হুমকি আরিয়ানের হৃদয়ে তীরের মতো বিঁধল, কারণ সে নিজের পরিবারের কথা ভাবছিল আর বেকারত্বের ভয় তাকে ভেতর ভেতর কুরে খাচ্ছিল। মীরা হঠাৎ একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করল, যা বিক্রমের গল্পের ভিত নাড়িয়ে দিল এবং ওখানে উপস্থিত লোকেদের ভাবতে বাধ্য করল। সে জিজ্ঞাসা করল যে যখন আজকের যুগ ডিজিটাল আর সমস্ত ডেটা ক্লাউড সার্ভারে থাকে, তখন কেউ কাগজের প্রিন্টআউট চুরি করে কি করবে? সে যুক্তি দিল যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য কোডিং আর সফট কপি বেশি গুরুত্বপূর্ণ হয়, নাকি ওই পুরনো ডিজাইন ছাপা বাজে কাগজগুলো।
বিক্রমের কাছে এই যুক্তির কোনো অকাট্য উত্তর ছিল না এবং সে এদিক ওদিক কথা ঘোরাতে লাগল যে হয়তো আরিয়ান এটিকে কোনো পুরনো উপায় ব্যবহার করতে চেয়েছিল। মীরা ব্যঙ্গ করে বলল যে হয় চোর খুব বোকা অথবা তাকে ফাঁসানো ব্যক্তি খুব বেশি চালাক হওয়ার চেষ্টা করছে। এই মন্তব্য বিক্রমের অহংকারে আঘাত করল এবং সে উপলব্ধি করল যে এই মহিলাটি ততটা সহজ সরল নয় যতটা তাকে দেখায়। মীরা নিজের কথা এগিয়ে নিয়ে বলল যে যদি এত বড় চুরি হয়ে থাকে তবে আমাদের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা উচিত, যাতে দুধের জলের জল আলাদা হয়ে যায়। সে নিরাপত্তা প্রধানকে আদেশ দিল যে সে যেন এখনই এই করিডোরের গত 1 ঘন্টার রেকর্ডিং নিয়ে আসে, যাতে আমরা দেখতে পারি আসলে কি হয়েছিল। বিক্রমের মুখে এক শয়তানি হাসি এলো, কারণ সে আগেই এই ব্যবস্থার কথা ভেবে রেখেছিল এবং তার মনে হল এবার সে জিতে যাবে। সে খুব বিনয় দেখানোর নাটক করে বলল যে ম্যাডাম, খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে আজ সকাল থেকেই এই ফ্লোরের ক্যামেরা মেইনটেনেন্সের কারণে বন্ধ পড়ে আছে। সে দুঃখ প্রকাশ করে বলল যে টেকনিশিয়ান কাল আসার কথা, তাই আমাদের কাছে কোনো ভিডিও প্রমাণ নেই আর আমাদের সাক্ষীদের ওপর ভরসা করতে হবে। আরিয়ানের বুক ফেটে গেল যখন সে শুনল যে ক্যামেরা বন্ধ আছে, কারণ এখন তার কাছে নিজের নির্দোষিতা প্রমাণ করার আর কোনো পথ বাকি ছিল না এবং সে পুরোপুরি বিক্রমের দয়ার ওপর নির্ভরশীল ছিল। ভিড়ে দাঁড়িয়ে থাকা কর্মীরা নিজেদের মধ্যে ফিসফাস করতে লাগল যে আরিয়ানের এবার বাঁচা মুশকিল এবং তাকে চাকরি থেকে হাত ধোয়াতেই হবে। কিন্তু মীরার মুখে উদ্বেগের লেশমাত্র ছিল না, বরং তার চোখে এক অদ্ভুত চমক চলে এলো, যেন সে আগে থেকেই জানত এমন কিছু হতে চলেছে। সে বিক্রমের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল যে এটা তো খুব সুবিধাজনক কাকতালীয় ব্যাপার যে যেদিন চুরি হয় সেদিনই ক্যামেরা খারাপ হয়ে যায়। সে নিজের পকেট থেকে নিজের ফোন বের করল এবং কিছু টাইপ করতে করতে বলল যে হয়তো আপনি জানেন না যে আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় ব্যাকআপ সার্ভারও থাকে, যা মেইনটেনেন্সের সময়ও কাজ করে। বিক্রমের ঘাম ছুটতে লাগল যখন সে মীরাকে এত কারিগরি তথ্য রাখতে দেখল এবং তার ভয় লাগতে শুরু করল যে কোথাও তার মিথ্যে ধরা না পড়ে যায়। সে কথা ঘোরানোর চেষ্টা করল এবং বলল যে ম্যাডাম, আমাদের এই ছোট্ট বিষয়ে এত সময় নষ্ট করা উচিত নয়, কারণ আপনার কাছে আরও গুরুত্বপূর্ণ কাজ আছে। সে প্রস্তাব দিল যে আমরা আরিয়ানকে সাসপেন্ড করে দিই আর পরে ইন্টারনাল তদন্ত করে নেব, যাতে এখনকার পরিবেশ খারাপ না হয়। কিন্তু মীরা কড়া ভাষায় মানা করে দিল এবং বলল যে কারোর চরিত্রে লাগা দাগ কোনো ছোট বিষয় নয় এবং আমি পুরো সত্য না জেনে এখান থেকে নড়ব না। সে ঘোষণা করল যে এখন এই বিষয়ে এখানেই সবার সামনে সমাধান করা হবে এবং একটি খোলা আদালত বসবে, যেখানে প্রত্যেকের কথা বলার সুযোগ থাকবে। সে সমস্ত কর্মীদের কনফারেন্স রুমে চলার আদেশ দিল। পুরো অফিস একটি মিছিলের মতো কনফারেন্স রুমের দিকে এগোতে লাগল এবং পরিবেশে এক ভারী উত্তেজনা আর কৌতূহল মিশেছিল, কারণ এমনটা আগে কখনো হয়নি। আরিয়ান সবথেকে পেছনে হাঁটছিল এবং তার কাঁধ ঝুলে গিয়েছিল, কিন্তু মীরার উপস্থিতি তাকে এক অদৃশ্য সাহায্য দিচ্ছিল, যা তাকে ভেঙে পড়তে দিচ্ছিল না। বিক্রম নিজের ম্যানেজারের সাথে সামনে হাঁটছিল এবং তারা দুজনে ঘাবড়ে গিয়ে ফিসফিস করে কথা বলছিল যে এখন আগে কি করতে হবে। বিক্রম নিজের পরিকল্পনার ওপর ভরসা রাখছিল, কিন্তু মীরার আত্মবিশ্বাস তাকে ভয় দেখাচ্ছিল আর তার মনে হচ্ছিল সে কোনো অদৃশ্য জালে ফেসে যাচ্ছে। কনফারেন্স রুমে পৌঁছে মীরা হেড অফ দ্য টেবিলের সিটে বসল এবং সে বিক্রম আর আরিয়ানকে মুখোমুখি দাঁড়ানোর নির্দেশ দিল। এটি একটি যুদ্ধের ময়দান হয়ে দাঁড়িয়েছিল, যেখানে অস্ত্র ছিল শব্দ আর প্রমাণ। মীরা ঘরে শান্তি বজায় রাখার নির্দেশ দিয়ে বলল যে এর আগে যে আমরা আরিয়ানের ওপর অভিযোগ চূড়ান্ত করি, আমি আরও কিছু ফাইল নিয়ে আলোচনা করতে চাই যা আমি ফিনান্স ডিপার্টমেন্ট থেকে পেয়েছি। সে একটি মোটা কালো ফাইল মেঝে রাখল এবং সেটি খুলতে খুলতে বলল যে এই ফাইলগুলোতে এমন কিছু রহস্য আছে যা হয়তো এই চুরির গল্পের সাথে যুক্ত হতে পারে। বিক্রমের নজর ওই ফাইলের ওপর আটকে গেল এবং তার গলা শুকোতে লাগল, কারণ সে চিনে ফেলেছিল যে এটিই সেই ফাইল যাতে তার ভুয়া লেনদেনের কাঁচা খতিয়ান আছে। মীরা প্রথম প্রশ্ন ছুড়ল যে মিস্টার বিক্রম, আপনি কি বলতে পারেন গত 3 মাসে স্টেশনারি আর প্রিন্টিংয়ের নামে কেন 1 লক্ষ টাকা খরচ করা হয়েছে? এই প্রশ্নটি চুরির অভিযোগ থেকে একদম আলাদা ছিল, কিন্তু বিক্রম বুঝে গেল যে মীরা তাকে চারপাশ থেকে ঘেরাও করছে।
বিক্রম তোতলাতে তোতলাতে জবাব দিল যে ম্যাডাম, বড় কোম্পানি তো খরচও বড় হয় আর আমাদের ক্লায়েন্টদের জন্য অনেক ব্রশার ছাপাতে হয়। মীরা তক্ষুনি পাল্টা আঘাত করল যে কিন্তু আপনার রেকর্ড বলছে আপনি যে প্রিন্টিং প্রেসকে পেমেন্ট করেছেন সেটি 2 বছর আগেই বন্ধ হয়ে গেছে। ঘরে উপস্থিত সমস্ত মানুষ অবাক হয়ে গেল এবং একে অপরের দিকে তাকাতে লাগল, কারণ এটি ছিল এক প্রকাশ্য দুর্নীতি যা এবার সামনে আসছিল। মীরা বলল যে একদিকে আপনি কাগজ চুরির অভিযোগ আনছেন আর অন্যদিকে আপনি নিজে লক্ষ লক্ষ টাকার কাগজের কেলেঙ্কারি করছেন। সে জিজ্ঞাসা করল যে এটা কি সম্ভব নয় যে আপনি আরিয়ানকে ফাঁসানোর জন্য এই নাটক করেছেন যাতে আপনার নিজের বড় অপরাধ ঢাকা পড়ে যায়। বিক্রমের কাছে এখন কোনো উত্তর ছিল না এবং সে শুধু হাঁ করে মীরাকে দেখতে লাগল। আরিয়ান যখন দেখল যে মীরা তাকে বাঁচানোর জন্য বিক্রমের স্বরূপ প্রকাশ করে দিচ্ছে, তখন তার ভেতরের ভয় ধীরে ধীরে রাগ আর সাহসে বদলে যেতে লাগল। সে অনুভব করল যে এখন চুপ থাকার সময় নয় এবং তাকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে, কারণ মীরা তার জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। সে এক পা সামনে বাড়াল এবং কাঁপা কিন্তু স্পষ্ট গলায় বলল যে ম্যাডাম, আমারও কিছু বলার আছে যা আমি অনেক দিন ধরে চেপে রেখেছি। বিক্রম তাকে রাগী চোখে তাকিয়ে চুপ করানোর চেষ্টা করল, কিন্তু মীরা আরিয়ানকে বলার অনুমতি দিয়ে দিল এবং বলল যে এটি একটি খোলা তদন্ত এবং সবার নিজের কথা রাখার অধিকার আছে। আরিয়ান বলতে শুরু করল কিভাবে বিক্রম তাকে গত 1 বছর ধরে মানসিকভাবে হেনস্থা করছে এবং তার কাজের কৃতিত্ব নিজে নিচ্ছে। আরিয়ান জানালো যে বিক্রম তাকে অনেকবার হুমকি দিয়েছিল যে যদি সে কাউকে আসল পরিসংখ্যানের কথা বলে তবে সে তাকে ভুয়ো কেসে ফাঁসিয়ে দেবে, আর আজ সেটাই হয়েছে। সে ফাঁস করল যে বিক্রম প্রায়ই অফিসের পর গোপনীয় মিটিং করত যাতে কিছু বাইরের লোক আসত আর তারা সন্দেহজনক প্যাকেট আদান প্রদান করত। এটি শুনে ঘরে উপস্থিত কিছু অন্যান্য কর্মীরাও সাহস সঞ্চয় করল এবং তারাও দমে যাওয়া গলায় আরিয়ানের কথার সমর্থন করতে শুরু করল। একজন জুনিয়র কর্মী বলল যে সেও বিক্রম স্যারকে গভীর রাত পর্যন্ত সন্দেহজনক ফোন কল করতে দেখেছে। বিক্রম এবার একা হয়ে পড়ছিল এবং তার তৈরি করা মিথ্যের প্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়তে লাগল। সে রাগে চিৎকার করে উঠল যে এরা সব মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কারণ আমি কড়া শৃঙ্খলা বজায় রাখি। মীরা মেজে হাত মেরে সবাইকে শান্ত করল এবং বলল যে এখন অনেক হয়েছে, এবার আমরা অকাট্য প্রমাণ নিয়ে কথা বলবো। সে নিজের পকেট থেকে একটি পেন ড্রাইভ বের করল এবং সেটি নিজের ল্যাপটপের সাথে কানেক্ট করতে করতে বলল যে আপনি বলছিলেন যে ক্যামেরা খারাপ আছে, কিন্তু আপনি হয়তো জানেন না যে এই বিল্ডিংয়ের সিকিউরিটি সিস্টেম সরাসরি আমার ব্যক্তিগত সার্ভারের সাথে যুক্ত। এই কথা শুনে বিক্রমের পায়ের তলা থেকে মাটি পুরোপুরি সরে গেল এবং তার মনে হল এবার তার অন্ত নিশ্চিত। মীরা প্রজেক্টর অন করল এবং স্ক্রিনে একটি ভিডিও প্লে করল, যাতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে বিক্রমের ম্যানেজার আরিয়ানের ব্যাগে চুপিসারে ফাইলগুলো ঢোকাচ্ছে যখন আরিয়ান নিজের ডেস্কে ছিল না। ভিডিওতে তারিখ আর সময়ও পরিষ্কার দেখা যাচ্ছিল, যা বিক্রমের মিথ্যে ফাঁস করার জন্য যথেষ্ট ছিল। পুরো ঘরে এক সমবেত দীর্ঘশ্বাস শোনা গেল। যখন মানুষ নিজের চোখে সত্য দেখল, তখন বিক্রম লজ্জা আর ভয়ে জল হয়ে গেল। আরিয়ানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে তার নির্দোষিতা এত তাড়াতাড়ি প্রমাণিত হয়ে যাবে। মীরা ভিডিওটি পজ করল এবং বিক্রমের দিকে একটি শীতল আর ভেদকারী নজর দিল, যা বিক্রমের অবশিষ্ট সাহসটুকুও ভেঙে দিল। সে জিজ্ঞাসা করল যে মিস্টার বিক্রম, আপনি কি এখনও বলতে চান যে আপনি আরিয়ানকে চুরি করতে দেখেছিলেন, নাকি এই ভিডিওটি মিথ্যে বলছে? বিক্রম হাঁটু গেড়ে বসে পড়ল এবং অনুনয় করতে লাগল যে ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমি প্ররোচনায় পড়ে গিয়েছিলাম। কিন্তু মীরার মুখ পাথরের মতো শক্ত ছিল এবং তাতে দয়ার কোনো চিহ্ন ছিল না। মীরা বলল যে এটি ভুল নয় বিক্রম, এটি একটি সুপরিকল্পিত অপরাধ এবং এর সাজা ক্ষমা নয় বরং আইন। সে নিজের আইনজীবীদের ইশারা করল যারা দরজার কাছে দাঁড়িয়েছিল এবং পুলিশকে ভেতরে আসার সংকেত দিল। পুলিশ অফিসাররা ভেতরে এলো এবং তারা বিক্রম ও তার ম্যানেজারকে হেফাজতে নিল। বিক্রম চিৎকার করতে থাকল এবং নিজের প্রভাব প্রতিপত্তির কথা বলতে থাকল, কিন্তু মীরা তার একটি কথাও শুনল না। সে আরিয়ানের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখল এবং বলল যে তোমার এখন আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ন্যায় বিচার হয়ে গেছে। আরিয়ান তখনও ঘোরের মধ্যে ছিল এবং সে বুঝতে পারছিল না সে মীরাকে কিভাবে ধন্যবাদ জানাবে যে তাকে নরক থেকে বের করে এনেছে। কিন্তু গল্পটি এখনও শেষ হয়নি, কারণ মীরার আসল পরিচয় জানানো এখনও বাকি ছিল এবং কোম্পানির সাফাই অভিযানও সম্পূর্ণ করতে হতো। পুলিশ অফিসাররা বিক্রমের 2 হাতে হাতকড়া পুড়িয়ে দিয়েছিল, কিন্তু তার অহংকার তখনও পুরোপুরি ভেঙে পড়েনি এবং সে অনবরত চিৎকার করছিল।
সে পুলিশদের ধমক দিয়ে বলছিল যে তারা জানে না সে কে এবং শহরের বড় বড় রাজনীতাদের সাথে তার কেমন সম্পর্ক। বিক্রমের মুখ রাগ আর অপমানে নীল হয়ে গিয়েছিল এবং সে মীরার দিকে তাকিয়ে বলছিল যে এই মহিলাকে এর জন্য চড়া দাম দিতে হবে। কনফারেন্স রুমে উপস্থিত সবাই আতঙ্কিত ছিল, কারণ তারা বিক্রমের এমন উন্মাদ রূপ আগে কখনো দেখেনি, যা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। মীরা নিজের চেয়ারে একদম শান্ত হয়ে বসে রইল এবং সে বিক্রমের হুমকির জবাব দিল একটি খুব শীতল আর অবজ্ঞাপূর্ণ হাসির মাধ্যমে, যা শব্দের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক ছিল। সে পুলিশ ইন্সপেক্টরকে ইশারা করল যে এই শোরগোল করা অপরাধীকে অবিলম্বে এখান থেকে নিয়ে যাওয়া হোক, যাতে অফিসের পরিবেশ আর খারাপ না হয়। যখন পুলিশ বিক্রমকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাচ্ছিল, তখন বিক্রম দরজার চৌকাঠ ধরে ফেলল এবং শেষবারের মতো পাল্টা চিৎকার করে নিজের ক্ষোভ উগরে দেওয়ার চেষ্টা করল। সে চিৎকার করে বলল যে এই সব একটি ষড়যন্ত্র এবং তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু এখন তার কথায় বিশ্বাস করার মতো সেখানে কেউ ছিল না। সে চলে যেতেই ঘরে এক অদ্ভুত শান্তি ছেয়ে গেল, যেন কোনো খুব ভারী বোঝা সবার মাথা থেকে নেমে গেছে। মীরা এক গভীর শ্বাস নিল এবং নিজের টেবিলে রাখা জলের গ্লাস থেকে এক চুমুক খেল, যাতে সে নিজের পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হতে পারে। সে জানত যে শুধু বিক্রমকে সরানোই যথেষ্ট নয়, কারণ এই নোংরামি অনেক গভীরে ছড়িয়ে আছে। সে নিজের চোখ ঘুরিয়ে ঘরের অন্যান্য ম্যানেজার এবং বিভাগীয় প্রধানদের দেখল, যারা এখন চোখাচোখি এড়াচ্ছিল। মীরার নজর এখন বিক্রমের সেই সঙ্গী ম্যানেজারের ওপর আটকে গেল, যে ভিড়ের পেছনে লুকোনোর চেষ্টা করছিল এবং ধীরে ধীরে দরজার দিকে এগোচ্ছিল। এটি সেই ব্যক্তিই ছিল যে সিসিটিভি ফুটেজে আরিয়ানের ব্যাগে ফাইলগুলো ঢুকিয়েছিল এবং বিক্রমের প্রতিটি কালো কাজে তার সমান হাত ছিল। মীরা কড়া গলায় তার নাম ধরে ডাকল এবং তাকে সেখানেই থেমে যাওয়ার আদেশ দিল, যাতে ওই ম্যানেজার কাঁপতে কাঁপতে সেখানেই জমে গেল। মীরা নিরাপত্তা কর্মীদের নির্দেশ দিল যে তাকেও হেফাজতে নেওয়া হোক, কারণ সে এই ষড়যন্ত্রের প্রধান সহ অপরাধী এবং অর্থ তছরূপেও জড়িত। ম্যানেজার হাঁটু গেড়ে বসে দয়ার ভিক্ষা যাইতে লাগল এবং বলতে লাগল যে তাকে বিক্রম বাধ্য করেছিল এবং তার চাকরি যাওয়ার ভয় ছিল। মীরা তার যুক্তিগুলো খারিজ করে দিয়ে বলল যে অপরাধে সঙ্গ দেওয়াও অপরাধী হয়, তা সে যে কোনো বাধ্যবাধকতাতেই করা হোক না কেন। এবার মীরার নজর সরাসরি কোম্পানির HR হেডের দিকে গেল, যে ঘামে ভিজে একসার হয়ে নিজের ডায়েরিতে কিছু দেখার নাটক করছিল। মীরা তাকে সরাসরি প্রশ্ন করল যে যখন আরিয়ান আর অন্যান্য কর্মীরা বিক্রমের ব্যবহার সম্পর্কে অভিযোগ করেছিল, তখন সেগুলোর উপর কোনো ব্যবস্থা কেন নেওয়া হয়নি। HR হেড তোতলাতে লাগল এবং সে বাহানা দিল যে বিক্রম স্যার খুব সিনিয়র ছিলেন এবং তার বিরুদ্ধে প্রমাণ ছিল না, তাই তদন্ত এগোতে পারেনি। মীরা রেগে গিয়ে মেঝে হাত মারল এবং বলল যে HR-এর কাজ কর্মীদের সুরক্ষা দেওয়া, কোনো অত্যাচারী বসকে বাঁচানো নয়। সে তৎক্ষণাৎ HR হেডকে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশ দিল এবং বলল যে তার ভূমিকারও তদন্ত হবে। এই ফয়সালা শুনে বাকি থাকা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের মনে আতঙ্ক বাসা বাঁধল। ঘরের পরিবেশ এখন পুরোপুরি বদলে গিয়েছিল এবং ভয়ের জায়গায় এখন ন্যায়ের প্রত্যাশা জায়গা করে নিয়েছিল, বিশেষ করে সেই জুনিয়র কর্মীদের জন্য যারা বছরের পর বছর দমবন্ধ অবস্থায় বেঁচেছিল। মীরা আরিয়ানের দিকে তাকালো, যে তখনও নিজের জায়গায় দাঁড়িয়েছিল, এবং সে বুঝতে পারছিল না সে খুশি হবে নাকি অবাক হবে। আরিয়ানের মনে হাজারো প্রশ্ন ছিল, যে আসলে এই অজানা মহিলাটি তার জন্য এত কিছু কেন করছে, যেখানে সে তো তাকে চেনেও না। মীরার চোখে আরিয়ানের জন্য এক কোমলতা ছিল, যা সে খুব কষ্টে লুকিয়ে রেখেছিল, কারণ এখনও তার কাজ শেষ হয়নি। সে আরিয়ানকে কাছে ডাকল এবং বলল যে আমি কোম্পানির পক্ষ থেকে তোমার সাথে হওয়া এই অন্যায়ের জন্য ক্ষমা চাইছি। এই শব্দগুলো আরিয়ানের জন্য কোনো মলমের চেয়ে কম ছিল না, কারণ প্রথমবার কেউ তার যন্ত্রণা বুঝেছিল। মীরা আরিয়ানকে বলল যে এখন যখন বিক্রম চলে গেছে, আমি চাই তুমি বোর্ডকে এই প্রজেক্টের আসল গুরুত্ব বুঝিয়ে বলো, যার জন্য তোমার ওপর চুরির অপবাদ লাগানো হয়েছিল। সে বলল যে আমাদের এটা জানতে হবে যে এই ফাইলগুলো এত গুরুত্বপূর্ণ কেন ছিল এবং বিক্রম সেগুলো চুরি করতে বা লুকাতে কেন এত মরিয়া ছিল। আরিয়ান সম্মতিতে মাথা নাড়ল এবং সে প্রজেক্টরের কাছে গেল, যেখানে সে নিজের পেন ড্রাইভটি লাগাল, যা সে নিজের পকেটে সুরক্ষিত রেখেছিল। যেমনই স্ক্রিনে আরিয়ানের তৈরি করা আসল প্রেজেন্টেশন শুরু হল, ঘরে উপস্থিত সবাই মন দিয়ে দেখতে লাগল। আরিয়ানের গলায় এখন আর ভয় ছিল না, বরং একজন বিশেষজ্ঞের আত্মবিশ্বাস ছিল, যে নিজের কাজকে নিজের আত্মা মনে করে। সে বলতে শুরু করল কিভাবে এই সফটওয়্যার কোম্পানির মুনাফাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। আরিয়ান বুঝিয়ে বলল যে বিক্রম ইচ্ছে করে এই প্রজেক্টের কোডে কিছু খামতি রেখেছিল, যাতে সে বাইরের ভেন্ডারদের থেকে মেইনটেনেন্সের নামে টাকা আত্মসাৎ করতে পারে। সে কারিগরি খুঁটিনাটিগুলো এত সহজ ভাষায় বুঝিয়ে দিল যে অর্থ বিভাগের লোকেরাও বুঝে গেল কিভাবে কোম্পানিকে লুট করা হচ্ছিল।
বোর্ডের সদস্যরা যারা এখন পর্যন্ত বিক্রমের তেলতেলে কথায় ভুলেছিল এখন লজ্জিত বোধ করছিল যে তারা একটি হীরাকে চিনতে পারেনি। তারা নিজেদের মধ্যে ফিসফাস করতে লাগল যে আসল ট্যালেন্ট তো আরিয়ান এবং তাকেই এই প্রজেক্টের লিডার হওয়া উচিত ছিল। মীরা আরিয়ানকে কথা বলতে দেখছিল এবং তার বুক গর্বে ভরে উঠছিল। সে মনে মনে বলছিল যে দেখো দুনিয়াবাসী, এ হলো আমার স্বামী, যাকে তোমরা দাবিয়ে রেখেছিলে। যখন আরিয়ান নিজের কথা শেষ করল তখন পুরো ঘরে করতালির আওয়াজ ধ্বনিত হল, যা এইবার কোনো ভয় নয় বরং আসল সম্মানের সাথে বাজানো হয়েছিল। মীরাও তালি বাজাল এবং তার মুখে এক সন্তোষজনক হাসি ছিল যা তার জয়ের সাক্ষ্য দিচ্ছিল। সে দাঁড়িয়ে ঘোষণা করল যে আজ থেকে আরিয়ানকে এই পুরো প্রজেক্টের হেড নিযুক্ত করা হচ্ছে এবং সে ওই সমস্ত সুযোগ সুবিধা পাবে যার সে হকদার। এই ঘোষণা শুনে আরিয়ানের চোখে জল চলে এলো এবং সে হাত জোড় করে মীরাকে ধন্যবাদ জানাল। তার তখনও মনে হচ্ছিল যে সে কোনো স্বপ্ন দেখছে, কারণ সকাল পর্যন্ত সে চাকরি বাঁচানোর জন্য লড়াই করছিল আর এখন সে বস হয়ে গেছে। কিন্তু মীরা জানত এটি কোনো দয়া নয়, বরং এটি আরিয়ানের অধিকার যা তার অনেক আগেই পাওয়া উচিত ছিল। মীরা এবার অর্থ বিভাগের দিকে মুখ ফেরাল এবং আদেশ দিল যে গত 5 বছরের সমস্ত হিসেবপত্রের ফরেন্সিক অডিট একটি স্বাধীন এজেন্সি দ্বারা করানো হোক। সে স্পষ্ট করে দিল যে যদি 1 টাকারও গোড়মিল পাওয়া যায় তবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জেলে যেতে হবে এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। অর্থ বিভাগের কর্মকর্তারা নিজেদের চেয়ারে গুটিয়ে গেল, কারণ তারা জানত বিক্রমের সাথে মিলে তারাও অনেক ঘাপলা করেছে। মীরা বলল যে কোম্পানিতে এক নতুন সংস্কৃতির সূচনা হবে, যেখানে স্বচ্ছতা আর সততা সবার ওপরে থাকবে। সে কর্মীদের আশ্বাস দিল যে এখন আর তাদের কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই এবং তারা সরাসরি নিজেদের অভিযোগ তার অফিসে পাঠাতে পারে। এটি শুনে কর্মীদের মুখে যে স্বস্তি দেখা গেল তা মীরার জন্য সবথেকে বড় পুরস্কার ছিল। সন্ধ্যা ঘনিয়ে আসছিল এবং অফিসের বাইরে শহরের আলোগুলো জ্বলতে শুরু করেছিল, কিন্তু কনফারেন্স রুমে তখনও শক্তির মাত্রা খুব উঁচুতে ছিল। মীরা বৈঠক শেষ করার আগে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলল। সে বলল যে একজন লিডার সে নয় যে হুকুম চালায়, বরং সেই হয় যে নিজের টিমের পাশে দাঁড়ায়, এবং বিক্রম এই কথাটি ভুলে গিয়েছিল। সে সমস্ত নবনিযুক্ত ম্যানেজারদের সতর্ক করে দিল যে যদি তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে তবে তাদের অবস্থাও বিক্রমের মতোই হবে। মীরার কথার মধ্যে যে গভীরতা আর অভিজ্ঞতা ছিল তা সবাইকে প্রভাবিত করল এবং তারা তাকে একজন মসিহার মতো দেখতে লাগল। কেউ জানত না যে এটি সেই একই মীরা যে বাড়িতে রুটি বানায় আর নিজের স্বামীর ছোট ছোট খুশির খেয়াল রাখে। বৈঠক শেষ হওয়ার পর যখন সবাই বাইরে যেতে লাগল তখন মীরা আরিয়ানকে থামার ইশারা করল। আরিয়ানের বুক ধড়ফড় করতে লাগল, কারণ তার মনে হলো হয়তো এখনও কোনো জিজ্ঞাসাবাদ বাকি আছে বা কোনো আনুষ্ঠানিকতা পূরণ করতে হবে। যখন ঘর খালি হয়ে গেল এবং শুধুমাত্র মীরা আর আরিয়ান সেখানে রয়ে গেল তখন সেখানে এক ভারী নিস্তব্ধতা ছেয়ে গেল। আরিয়ান নিজের জায়গায় দাঁড়িয়ে রইল এবং নিজের আঙুলগুলো একে অপরের সাথে কোচলাতে লাগল, কারণ মীরার ব্যক্তিত্ব তাকে খুব ভয় দেখাচ্ছিল আবার আকর্ষণও করছিল। মীরা নিজের চেয়ার থেকে উঠল এবং ধীরে ধীরে হেঁটে আরিয়ানের কাছে এলো। তার হাঁটার ভঙ্গিতে এখন আর সেই কঠোরতা ছিল না, বরং এক আপন ভাব ছিল যা আরিয়ানকে বিভ্রান্ত করছিল। আরিয়ান নজর তুলে মীরাকে দেখল, কিন্তু সে তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল। মীরা খুব ধীর গলায় জিজ্ঞাসা করল যে তোমার কি সত্যিই কোনো আন্দাজ নেই যে আমি কে আরিয়ান? এই প্রশ্নটি আরিয়ানের কাছে খুব অদ্ভুত ছিল, কারণ সে আগে কখনো মীরাকে এই রূপে দেখেনি। সে ইতস্তত করে বলল যে ম্যাডাম, আপনি হেডকোয়ার্টার থেকে এসেছেন এবং আপনি খুব বড় কর্মকর্তা, এর বাইরে আমি আর কিচ্ছু জানি না। মীরার আরিয়ানের এই সারল্যের ওপর ভালোবাসাও পেল, আবার কিছুটা হাসিও পেল। সে ভাবল আরিয়ান কতটা সহজ সরল যে নিজের স্ত্রীর গলার আওয়াজ আর ভঙ্গিকেও এই কর্পোরেট মুখোশের আড়ালে চিনতে পারল না। হয়তো চশমা আর স্যুট তাকে পুরোপুরি বদলে দিয়েছিল, অথবা আরিয়ান কখনো ভাবতেই পারেনি যে তার স্ত্রী এই চেয়ারে বসতে পারে। মীরা ঠিক করল যে এবার আর লুকোচুরি হবে না। মীরা আরিয়ানকে বলল যে আমার তোমার কাজ খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার একটি অভিযোগ আছে যে তুমি নিজের বাড়িতে নিজের সমস্যাগুলো নিয়ে কথা কেন বলো না? আরিয়ান চমকে গেল এবং সে অবাক হয়ে জিজ্ঞাসা করল যে আপনি আমার বাড়ির ব্যাপারে কিভাবে জানেন ম্যাডাম? মীরা হেসে বলল যে আমি তোমার ব্যাপারে সবকিছু জানি আরিয়ান, তোমার অসুস্থ মায়ের ব্যাপারে, তোমার আর্থিক অনটনের ব্যাপারে, আর তোমার ওই স্বাভিমানের ব্যাপারে যা তোমাকে মাথা নত করতে দেয় না। আরিয়ানের মনে হলো হয়তো কোম্পানি তার পুরো ব্যাকগ্রাউন্ড চেক করেছে, কিন্তু তাও এটি খুব ব্যক্তিগত তথ্য ছিল। সে বলল যে ম্যাডাম, আমি নিজের পরিবারকে বিরক্ত করতে চাইনি, তাই আমি নিজের লড়াই নিজেই লড়ি।
এই উত্তর শুনে মীরার মন গলে গেল। মীরা আরও এক পা এগিয়ে এলো এবং এখন তাদের মধ্যে দূরত্ব খুব কমে গিয়েছিল। সে নিজের হাত তুলল এবং ধীরে ধীরে নিজের কালো চশমা খুলে ফেলল। তার চোখে এখন আর সেই কঠোর বস নয়, বরং এক ভালোবাসা মাখা স্ত্রী দেখা যাচ্ছিল। আরিয়ান যখন তার চোখের দিকে তাকালো, তখন সে এক ধাক্কা খেল, যেন বিদ্যুৎ চমকে উঠল। ওই মুখ, ওই চোখ, ওই চেনা চাহনি, সব কিছু তার মনে পড়তে লাগল। তার মস্তিষ্ক দ্রুত দৌড়াতে লাগল এবং সে বিশ্বাস করতে পারছিল না যে এটি সম্ভব। তার ঠোঁট কাঁপতে লাগল এবং তার মুখ দিয়ে শুধু একটি শব্দই বেরোল, মীরা। এই শব্দটি সে প্রশ্ন আর বিস্ময়ের মিশ্রিতভাবে বলল। মীরা হেসে মাথা নাড়ল এবং তার চোখ থেকে এক ফোঁটা জল গাল বেয়ে গুড়িয়ে পড়ল। আরিয়ান তখনও ঘোরের মধ্যে ছিল এবং সে পেছনের দিকে টলে গেল। সে বলল যে, এটা কিভাবে হতে পারে? তুমি তো বাড়িতে ছিলে, আর তুমি এত বড় কোম্পানির মালকিন কিভাবে হতে পারো? মীরা এগিয়ে গিয়ে তার হাত দুটি ধরে নিল এবং বলল যে, এই সব সত্যি আরিয়ান। আমিই জেনিথ হোল্ডিংসের মালিক, যে এই কোম্পানিটিকে কিনেছে। সে জানালো যে এই সব সে নিজের বাবার থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে, কিন্তু সে কখনো এর প্রদর্শন করেনি, কারণ সে চেয়েছিল মানুষ যেন তাকে তার কাজের মাধ্যমে চেনে। সে আরিয়ানের কাছে ক্ষমা চাইল যে সে এই কথাটি এত বছর ধরে তার কাছে লুকিয়ে রেখেছে। আরিয়ানের জন্য এই তথ্যটি হজম করা খুব কঠিন হচ্ছিল, কারণ যে স্ত্রীকে সে একজন সাধারণ গৃহিণী মনে করত, সে আসলে তার বসেরও বস ছিল। মীরা আরিয়ানকে বুঝিয়ে বলল যে সে কখনো চায়নি তাদের সম্পর্কের মাঝে টাকা বা মর্যাদা আসুক। সে আরিয়ানকে ভালোবাসত তার সাদাসিধে ভাব আর তার মহত্বের জন্য, তার পদের জন্য নয়। সে বলল যে আজ যখন আমি তোমাকে কষ্টে দেখলাম, তখন আমি নিজেকে ধরে রাখতে পারলাম না এবং আমাকে নিজের আসল পরিচয় সামনে আনতে হলো। আরিয়ানের চোখে জল ছিল এবং সে বুঝতে পারছিল না সে রেগে যাবে নাকি খুশি হবে। একদিকে তার মনে হলো তার থেকে এত বড় সত্য লোকানো হয়েছে, কিন্তু অন্যদিকে সে উপলব্ধি করল যে মীরা এই সব তার রক্ষার জন্যই করেছে। সে মীরার হাত দুটি শক্ত করে ধরে নিল এবং বলল যে, তাহলে আজ যা হলো তা তুমিই করেছ? মীরা হ্যাঁ বলে মাথা নাড়ল এবং বলল যে, আমি তোমাকে ভেঙে পড়তে দেখতে পারতাম না। দুজনের মধ্যে এক আবেগপূর্ণ মুহূর্ত তৈরি হল, যেখানে শব্দের প্রয়োজন ছিল না। আরিয়ান অনুভব করল যে তার স্ত্রী কেবল তাকে ভালোবাসে না, বরং সে তার ঢালও। সে মীরার কপালে চুমু খেল এবং বলল যে, আমার তোমার ওপর গর্ব হচ্ছে মীরা। তুমি আজ যা করলে তা কেউ করতে পারত না। মীরা হেসে বলল যে, এখনও তো অনেক কাজ বাকি আছে মিস্টার প্রজেক্ট হেড। আমাদের এই কোম্পানিকে নাম্বার 1 বানাতে হবে। পরিবেশ হালকা হয়ে গেল এবং দুজনের মুখে হাসি ফুটে উঠল। কিন্তু তখনই মীরার ফোন বেজে উঠল এবং সে স্ক্রিনে দেখল যে পুলিশ কমিশনারের ফোন। সে আরিয়ানকে ইশারা করল এবং ফোন ধরল। কমিশনার জানালেন যে বিক্রম জিজ্ঞাসাবাদের সময় কিছু বড় রহস্য ফাঁস করে দিয়েছে, যা কোম্পানির পুরনো মালিকদের সাথে যুক্ত। মীরার মুখ আবার গম্ভীর হয়ে গেল। সে আরিয়ানকে বলল যে, আমাদের লড়াই এখনও শেষ হয়নি আরিয়ান। বিক্রম শুধু একটি ছোট মাছ ছিল, আসল কুমির এখনও পুকুরেই আছে। সে জানালো, বিক্রম স্বীকার করেছে যে সে বোর্ডের কিছু পুরনো ডিরেক্টরের ইশারায় কাজ করছিল, যারা কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করিয়ে সেটি বিক্রি করতে চেয়েছিল। এটি একটি খুব বড় ষড়যন্ত্র ছিল, যার পর্দা ফাঁস হওয়া এখনও বাকি। মীরা আরিয়ানকে বলল যে, আমার তোমার সাহায্য চাই, কারণ তুমি এই সিস্টেমকে সবথেকে ভালো চেনো। তুমি কি আমার সাথ দেবে এই নোংরামি পুরোপুরি পরিষ্কার করতে? আরিয়ান জোশের সাথে বলল যে, আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি মীরা, সামনে যেই থাকুক না কেন। এখন তারা কেবল স্বামী স্ত্রী নয়, বরং একটি টিম ছিল যারা এক মিশনে নেমেছে। মীরা নিজের কোট ঠিক করল এবং নিজের চশমা আবার পরে নিল। সে আরিয়ানকে বলল যে, চলো এবার বাড়ি যাই। আজ আমাদের বিবাহবার্ষিকী এবং আমাদের উদযাপন করতে হবে, কিন্তু কাল সকালে আমরা আবার আসব এবং এই যুদ্ধ শেষ করব। আরিয়ান হেসে নিজের ল্যাপটপ ব্যাগ তুলল এবং মীরার সাথে বাইরের দিকে হাঁটতে শুরু করল। বাইরে করিডোরে দাঁড়িয়ে থাকা কর্মীরা তাদের সম্মানের নজরে দেখছিল, কিন্তু কেউ জানত না তারা দুজনে হাতে হাত রেখে বাইরে কেন যাচ্ছে। এটি ছিল এক নতুন রহস্য, যা কাল খোলার কথা ছিল, কিন্তু আপাতত আরিয়ান আর মীরার জন্য এটি ছিল জয়ের রাত। লিফটে নিচে যাওয়ার সময় মীরা আরিয়ানকে জিজ্ঞাসা করল যে, তুমি কি আমার উপর রাগ করেছ যে আমি তোমার কাছে মিথ্যে বলেছি? আরিয়ান মীরার দিকে তাকাল এবং বলল যে, আমি রাগ করিনি, শুধু অবাক হয়েছি। কিন্তু একটি কথা বলি,
তোমাকে বস হিসেবে খুব ভয়ঙ্কর লাগে। মীরা জোরে হেসে উঠল এবং তার হাসি লিফটের দেয়ালে লেগে প্রতিধ্বনিত হতে লাগল। এই হাসি ছিল সেই উত্তেজনার সমাপ্তি যা তারা সারা দিন সহ্য করেছে। নিচে লবিতে ড্রাইভার গাড়ি নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়েছিল। মীরা আর আরিয়ান গাড়িতে বসল এবং গাড়িটি রাতের অন্ধকার চিরে এগিয়ে গেল। তাদের পেছনে গ্লোবাল টেকের ইমারত দাঁড়িয়েছিল, যা এখন সুরক্ষিত হাতে ছিল এবং যার ভেতরে এক নতুন ভোরের অপেক্ষা হচ্ছিল। পরের সকালের সূর্য গ্লোবাল টেকের গগনচুম্বী ইমারতে এক নতুন চমক নিয়ে এল। কিন্তু আজ হাওয়ায় যে সতেজতা ছিল তা আবহাওয়ার নয়, বরং পরিবর্তনের ছিল। মীরা আর আরিয়েনের গাড়ি যখন কোম্পানির প্রধান প্রবেশপথে থামল, তখন নিরাপত্তারক্ষীরা আগের চেয়েও বেশি তৎপরতা আর সম্মানের সাথে সালাম জানাল। কারণ খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল যে কাল রাতে কি হয়েছিল। আরিয়ান আজ নিজের পুরনো আর ঢিলে শার্টে নয়, বরং একটি চমৎকার গাঢ় নীল রঙের স্যুটে ছিল, যা মীরা তার জন্য বিশেষভাবে বেছে নিয়েছিল এবং যা তার ব্যক্তিত্বকে পুরোপুরি বদলে দিচ্ছিল। তার মুখে এখন আর সেই ক্লান্তি আর ভয় ছিল না, যা তাকে বছরের পর বছর ধরে আষ্টেপিষ্টে বেঁধে রেখেছিল, বরং এক শান্ত আত্মবিশ্বাস ছিল, যা তাকে একজন প্রকৃত লিডারের মতো দেখাচ্ছিল। যখন আরিয়ান গাড়ি থেকে বাইরে বেরোল এবং সে মীরার জন্য দরজা খুলল, তখন আশেপাশে দাঁড়িয়ে থাকা কর্মীরা থমকে গিয়ে এই সুন্দর দৃশ্য দেখতে লাগল এবং তাদের মনে এক নতুন সম্মান জেগে উঠল। মীরা এক হালকা হাসির সাথে আরিয়ানের হাত ধরল এবং দুজনে একসাথে সিঁড়ি চড়তে শুরু করল, যেন কোনো রাজা আর রানী নিজেদের কেল্লায় প্রবেশ করছে। লিফট লবিতে পৌঁছতেই কর্মীরা রাস্তা ছেড়ে দিল এবং দমে যাওয়া গলায় কথা বলতে লাগল যে কিভাবে আরিয়ান স্যার কাল বিক্রমের মতো স্বৈরাচারীকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। আরিয়ানের জন্য এই নজর আর সম্মান নতুন ছিল এবং সে কিছুটা ইতস্তত বোধ করছিল, কিন্তু মীরার শক্ত করে ধরা হাত তাকে মনে করিয়ে দিচ্ছিল যে সে এরই যোগ্য। আজকের দিনটি কালের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছিল, কারণ বিক্রম তো শুধু একজন ঘুঁটি ছিল, আর আসল খেলোয়াড়রা তো বোর্ডরুমে বসেছিল, যারা নিজেদের ক্ষমতা টলে যেতে দেখে ক্ষিপ্ত হয়েছিল। মীরা আরিয়ানকে জানিয়েছিল যে আজ কোম্পানির জরুরি বোর্ড মিটিং ডাকা হয়েছে, যেখানে পুরনো পরিচালকদের গোষ্ঠী মীরার সিদ্ধান্তগুলোকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করবে। এরা সেই লোক ছিল যারা বছরের পর বছর কোম্পানিকে নিজেদের জায়গির মনে করেছিল এবং এখন তারা নিজেদের ক্ষমতা এত সহজে যেতে দিতে রাজি ছিল না। আরিয়ান এক গভীর শ্বাস নিল এবং নিজেকে মানসিকভাবে তৈরি করল, কারণ আজ তাকে শুধু নিজের স্ত্রীর জন্য নয়, বরং পুরো কোম্পানির ভবিষ্যতের জন্য লড়তে ছিল। কনফারেন্স রুমের দরজা যখন খুলল, তখন সেখানকার পরিবেশ অত্যন্ত উত্তপ্ত আর ভারী ছিল, যেখানে গোল টেবিলের চারদিকে বসে থাকা পরিচালকরা রাগ আর ঘাবড়ানির মিশেল ভাবে তাদের অপেক্ষা করছিল। এই গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছিলেন মিস্টার সেঠি, যিনি একজন বৃদ্ধ আর অত্যন্ত চতুর ব্যবসায়ী ছিলেন এবং বিক্রমের আসল পাণ্ডা বলে মানা হতো। সেঠি মীরা আর আরিয়ানকে ভেতরে আসতে দেখে নিজের ভ্রু কুঁচকালেন এবং তিনি আরিয়ানের উপস্থিতিতে আপত্তি জানিয়ে বললেন যে এই বৈঠক কেবল বোর্ড সদস্যদের জন্য। তিনি কড়া ভাষায় বললেন যে একজন জুনিয়র কর্মীকে এত গোপনীয় আর উচ্চ পর্যায়ের বৈঠকে বসার কোনো অধিকার নেই এবং তাকে বাইরে যাওয়া উচিত। এটি ছিল আরিয়ানের প্রথম পরীক্ষা এবং সেঠি চেয়েছিলেন তারা শুরু থেকেই চাপ তৈরি করে আরিয়ানকে মানসিকভাবে ভেঙে দেবেন, যাতে সে মীরার সাথ দিতে না পারে। মীরা নিজের চেয়ার সামলাল এবং খুব শান্ত অথচ দৃঢ় স্বরে জবাব দিল যে আরিয়ান এখন আর কোনো জুনিয়র কর্মী নয়, বরং সেই কোম্পানির সবথেকে গুরুত্বপূর্ণ প্রজেক্টের প্রধান। সে স্পষ্ট করল যে আজকের বৈঠকের প্রধান আলোচ্য বিষয়ই হল ওই প্রজেক্ট এবং তার সাথে যুক্ত আর্থিক অনিয়ম। তাই আরিয়ানের উপস্থিতি বাধ্যতামূলক। মীরার কথা শুনে সেঠির মুখ লাল হয়ে গেল, কারণ তিনি আশা করেননি যে মীরা নিয়মের দোহাই দিয়ে তাকে চুপ করিয়ে দেবে। আরিয়ান কোনো ভয় ছাড়াই সেঠির চোখের দিকে তাকাল এবং নিজের জায়গায় বসে পড়ল, যাতে এই বার্তা পরিষ্কার হয়ে গেল যে সে এখন আর কোনো হুমকিতে ভয় পাওয়ার পাত্র নয়। সেঠি ফাইল আছাড় দিয়ে বললেন যে আপনি কাল যে নাটক করেছেন এবং বোর্ডের অনুমতি ছাড়া একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেফতার করিয়েছেন তা কোম্পানির সম্মানের বিরুদ্ধে। তিনি অভিযোগ করলেন যে মীরা নিজের ক্ষমতার অপব্যবহার করছেন এবং কোম্পানিকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। মীরা সেঠির অভিযোগের জবাব দিল এক শীতল হাসির সাথে এবং বলল যে কোম্পানির সম্মান তখন নষ্ট হয় যখন তার কর্মকর্তারা চোর আর দুর্নীতিগ্রস্ত হয়, সাফাই অভিযান চালালে নয়।
সে সেঠিকে সরাসরি প্রশ্ন করল যে তার কি বিক্রমের কালো কীর্তি সম্পর্কে কোনো তথ্য ছিল না, নাকি তিনি ইচ্ছে করেই চোখ বুজেছিলেন, কারণ তারও ভাগ তাতে সামিল ছিল। এই সরাসরি আক্রমণ শুনে ঘরে নিস্তব্ধতা নেমে এলো এবং অন্যান্য পরিচালকরা নিজেদের চেয়ারে অস্বস্তি বোধ করতে লাগল। সেঠি টেবিলে ঘুষি মারলেন এবং চিৎকার করে বললেন যে আপনি আমাদের ওপর বিনা প্রমাণে অভিযোগ আনতে পারেন না, আমরা এই কোম্পানির প্রতিষ্ঠাতা সদস্য। তিনি হুমকি দিলেন যে তারা মীরার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবেন এবং তাকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেবেন, কারণ তাদের কাছে এখনও সংখ্যাগরিষ্ঠতা আছে। এটি ছিল একটি জুয়া যা সেঠি খেলছিলেন, কারণ তিনি জানতেন না যে মীরার কাছে তুরুপের তাস কি। আরিয়ান যে এখন পর্যন্ত চুপচাপ সব শুনছিল, সে ইশারা করল যে সে কিছু বলতে চায় এবং মীরা তাকে অনুমতি দিয়ে দিল। আরিয়ান নিজের ল্যাপটপ খুলল এবং প্রজেক্টর স্ক্রিনে কিছু জটিল আর্থিক চার্ট আর ডেটা ফ্লোয়ের চিত্র প্রদর্শন করল। সে অত্যন্ত কারিগরি আর নিখুঁতভাবে বুঝিয়ে দিল কিভাবে বিক্রমের ভুয়ো কোম্পানিগুলো থেকে টাকা বের করে একটি বিদেশি অ্যাকাউন্টে পাঠানো হচ্ছিল, যা সরাসরি মিস্টার সেঠির নামে নিবন্ধিত একটি ট্রাস্টের সাথে যুক্ত। আরিয়ান জানালো যে সে কাল রাতভর জেগে ডেটা মাইনিং করেছিল এবং সে এই লিঙ্কটি পেয়ে গেছে যা বিক্রম আর বোর্ডের মধ্যকার কালো সম্পর্ককে ফাঁস করে দেয়। স্ক্রিনে প্রমাণ দেখতেই সেঠির মুখ থেকে রং উড়ে গেল এবং তার সমস্ত অহংকার পলকে উধাও হয়ে গেল। তিনি তোতলাতে লাগলেন আর জল খাবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তার হাত এত বুড়িভাবে কাঁপছিল যে জল মেঝেতে পড়ে গেল। ঘরে উপস্থিত অন্যান্য পরিচালকরা, যারা এখন পর্যন্ত সেঠির স্বাদ দিচ্ছিল, তারা তৎক্ষণাৎ বুঝে গেল যে জাহাজ ডুবছে এবং তারা দলবদল করাতেই নিজেদের মঙ্গল খুঁজে নিল। একজন পরিচালক দাঁড়িয়ে বললেন যে এই তছরূপ সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না এবং তারা তদন্তে পুরোপুরি সহযোগিতা করতে প্রস্তুত। সেঠি নিজের সঙ্গীদের বিশ্বাসঘাতক বলে চিৎকার করতে শুরু করলেন, কিন্তু এখন তার গলায় সেই জোর ছিল না। মীরা পুলিশ কমিশনারকে ফোন করল, যিনি বাইরেই অপেক্ষা করছিলেন, এবং তাকে ভেতরে আসার সংকেত দিল। পুলিশ কর্মকর্তারা ভেতরে এসে সেঠিকে অবহিত করলেন যে বিক্রম নিজের জবানবন্দিতে তার নাম নিয়েছে এবং এখন আরিয়ানের দেওয়া ডিজিটাল প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হচ্ছে। সেঠিকে যখন হাতকড়া পড়ানো হচ্ছিল তখন তিনি মীরাকে অভিশাপ দিচ্ছিলেন, কিন্তু মীরা তার দিকে ফিরেও দেখল না। সেঠি এবং তার দুর্নীতিগ্রস্ত সঙ্গীরা চলে যাওয়ার পর বোর্ডরুমের বাতাস একদম পরিষ্কার আর হালকা হয়ে গিয়েছিল, যেন কেউ বিষাক্ত গ্যাস বের করে দিয়েছে। বাকি থাকা পরিচালকরা, যারা সৎ ছিলেন অথবা ভয় পেয়ে গিয়েছিলেন, তারা মীরার নেতৃত্বে নিজেদের আস্থা প্রকাশ করলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে তারা কোম্পানিকে উন্নত করতে পূর্ণ সহযোগিতা করবেন। মীরা আরিয়ানের দিকে তাকালো এবং নিজের চোখ দিয়ে তাকে ধন্যবাদ জানালো, কারণ তাকে ছাড়া এই কারিগরি প্রমাণ খুঁজে পাওয়া অসম্ভব হতো। আরিয়ানও স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ সে আজ কেবল নিজের স্ত্রীর সম্মানই বাড়ায়নি, বরং কোম্পানিকেও উইপোকাদের হাত থেকে মুক্ত করিয়েছিল। মীরা ঘোষণা করল যে এখন সময় এসেছে আমরা এই জয় পুরো কোম্পানির সাথে ভাগ করে নিই এবং ওই সমস্ত গুজবে ইতি টানি যা উড়ছিল। সে টাউন হল মিটিং ডাকার আদেশ দিল, যেখানে সমস্ত কর্মীরা উপস্থিত থাকবে। আধ ঘণ্টার মধ্যে কোম্পানির বিশাল অডিটোরিয়াম কর্মীদের ভিড়ে ঠাসা হয়ে গেল এবং প্রত্যেকের মুখে কৌতূহল আর প্রশ্ন ছিল। মঞ্চে মীরা আর আরিয়ান একসাথে দাঁড়িয়েছিল এবং তাদের পেছনে নতুন ম্যানেজমেন্ট টিম ছিল, যা পরিবর্তনের প্রতীক। মীরা মাইক ধরল এবং তার আওয়াজ পুরো হলে প্রতিধ্বনিত হল, যাতে এক নতুন শক্তি আর আপন ভাব ছিল। সে প্রথমেই গত কয়েক বছরে হওয়া অন্যায় আর শোষণের জন্য ক্ষমা চাইল এবং প্রতিশ্রুতি দিল যে এখন গ্লোবাল টেক একটি পরিবারের মতো কাজ করবে। সে কর্মীদের জানালো যে দুর্নীতির শিকড় কেটে দেওয়া হয়েছে এবং এখন কঠোর পরিশ্রম আর সততাকেই উন্নতির ভিত্তি হিসেবে মানা হবে। তার কথাগুলো কর্মীদের হৃদয় নাড়া দিল এবং হল করতালির শব্দে ফেটে পড়ল। তারপর মীরা এক গভীর শ্বাস নিল এবং আরিয়ানের দিকে ঘুরল, যে তার পাশেই দাঁড়িয়েছিল। সে বলল যে এই পরিবর্তনের পেছনে এমন একজন মানুষের হাত আছে, যে অপমান সহ্য করেও নিজের নিষ্ঠা ছাড়েনি এবং যে নিজের প্রতিভা দিয়ে আজ আমাদের বাঁচিয়েছে। মীরা আরিয়ানের হাত নিজের হাতে নিল এবং গর্বের সাথে বলল যে আপনারা সবাই একে আরিয়ান স্যার বা প্রজেক্ট হেড হিসেবে চেনেন, কিন্তু আমার কাছে এ তার থেকেও বেশি কিছু। সে পুরো দুনিয়ার সামনে ঘোষণা করল যে আরিয়ান আমার স্বামী এবং আমার সবথেকে বড় সঙ্গী। এই সত্য সামনে আসতেই পুরো হলে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল, কারণ কারোরই এই বিষয়ে কোনো আন্দাজ ছিল না যে মানুষ নিজেদের চোখ আর কানের ওপর বিশ্বাস করতে পারছিল না যে তাদের সাদাসিধে সহকর্মী আসলে কোম্পানির মালিকের স্বামী।
নিস্তব্ধতার পর হঠাৎ শোরগোল শুরু হলো এবং মানুষ খুশিতে চিৎকার করতে লাগল আর তালি বাজাতে লাগল, কারণ এটি একটি ফিল্মি গল্পের মতো লাগছিল যা সত্যি হয়ে গিয়েছিল। আরিয়ান হাসল এবং সে মাইক নিয়ে বলল যে আমি নিজের পরিচয় এই জন্যে লুকিয়েছিলাম কারণ আমি চেয়েছিলাম আমার পরিচয় আমার কাজ দিয়ে তৈরি হোক, আমার সম্পর্ক দিয়ে নয়। সে বলল যে আমি আপনাদের মধ্যেই একজন এবং আমি আপনাদের সমস্যাগুলো বুঝি, তাই আমি ওয়াদা করছি যে আপনাদের অধিকারের জন্যে সবসময় লড়ে যাব। আরিয়ানের নম্রতা আর সততা সবার মন জয় করে নিল এবং মানুষের মনে হল যে এখন তাদের ভবিষ্যৎ নিরাপদ হাতে আছে। কর্মীরা আরিয়ান আর মীরার নামে স্লোগান দিতে শুরু করল এবং পরিবেশ পুরোপুরি উৎসবের মতো হয়ে গেল। মীরা আরিয়ানের কানে ফিসফিস করে বলল যে দেখলে, আমি বলেছিলাম না যে ওরা তোমাকে আপন করে নেবে। আরিয়ান আবেগপ্রবণ হয়ে বলল যে এইসব তোমার কারণে সম্ভব হয়েছে মীরা, যদি তুমি না আসতে তবে আমি হয়তো আজও সেই অন্ধকারেই থাকতাম। মীরা বলল যে আমরা দুজন একে অপরের শক্তি এবং যতক্ষণ আমরা একসাথে আছি কোনো মুশকিলই আমাদের হারাতে পারবে না। মঞ্চে দাঁড়িয়ে তারা দুজন একে অপরের চোখের দিকে তাকালো এবং সেখানে কেবল ভালোবাসা আর সম্মান ছিল। তারা এক দীর্ঘ আর কঠিন লড়াই জিতেছিল এবং এখন তাদের সামনে এক উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। মীরা জনসমক্ষে ঘোষণা করল যে আরিয়ানকে কোম্পানির নতুন সিটিও, চিফ টেকনোলজি অফিসার নিযুক্ত করা হচ্ছে, কারণ তার থেকে ভালো প্রযুক্তির জ্ঞান কারোর নেই। মীরা আর আরিয়ান মঞ্চ থেকে নিচে নামল এবং কর্মীদের মাঝে মিশে গেল, যেখানে প্রত্যেকে তাদের অভিনন্দন জানাতে চাইছিল। পুরনো সহকর্মীরা যারা কাল পর্যন্ত আরিয়ানের সাথে কথা বলতে ইতস্তত করত, আজ গর্ব করে বলছিল যে তারা আরিয়ানের বন্ধু। রমেশ এগিয়ে এসে আরিয়ানকে জড়িয়ে ধরল এবং ক্ষমা চাইল যে সে খারাপ সময়ে তার পাশে দাঁড়াতে পারেনি। আরিয়ান হেসে বলল যে পুরনো কথা ভুলে যাও, এখন আমাদের মিলেমিশে কাজ করতে হবে। এটি এক নতুন শুরু ছিল, যেখানে ভয়ের জায়গায় বিশ্বাস জায়গা করে নিয়েছিল। মীরা দূরে দাঁড়িয়ে আরিয়ানকে মানুষে ঘেরা অবস্থায় দেখছিল এবং নিজের সিদ্ধান্তে তার খুব তৃপ্তি হচ্ছিল। সে অনুভব করল আরিয়ানের আসল স্থান এখানেই ছিল এবং সে ভিড়ের মধ্যেও এক উজ্জ্বল নক্ষত্র ছিল। দুপুরের সময় যখন ভিড় কমে গেল এবং অফিসের কাজ আবার শুরু হল, তখন পরিবেশে এক ইতিবাচক শক্তি ছিল যা আগে কখনো অনুভূত হয়নি। মীরা আর আরিয়ান নিজেদের নতুন কেবিনে বসেছিল, যা একে অপরের সাথে যুক্ত ছিল, এবং তাদের মাঝখানের কাঁচের দেওয়াল এখন বাধা নয়, বরং স্বচ্ছতার প্রতীক ছিল। তারা একসাথে বসে লাঞ্চ করল, সেই সাধারণ খাবার যা আরিয়ান সব সময় আনত, কিন্তু আজ তার স্বাদ জয়ের মতো ছিল। মীরা বলল যে এখন আমাদের বাড়ি চলা উচিত, কারণ আমরা আমাদের বিয়ের বার্ষিকীর উদযাপন এখনও করিনি। আরিয়ান হেসে বলল যে আজকের দিনটি সব থেকে বড় উদযাপন এবং এর থেকে ভালো উপহার আমি পেতে পারতাম না। সন্ধ্যায় যখন তারা কোম্পানি থেকে বাইরে বেরোল, তখন আকাশ পরিষ্কার ছিল এবং শহরের আলোগুলো তাদের স্বাগত জানাতে ঝকঝক করছিল। গাড়িতে বসতেই আরিয়ান মীরার হাত নিজের হাতে নিল এবং বলল যে আমি সব সময় এই দিনটিকে মনে রাখব যখন আমার স্ত্রী আমার রক্ষক হয়ে উঠেছিল। মীরা নিজের মাথা তার কাঁধে রাখল এবং বলল যে আর আমি সেই দিনটিকে মনে রাখব যখন আমি আমার স্বামীকে এক আসল হিরো হতে দেখলাম। গল্পের এই অধ্যায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তাদের জিন্দেগির এক নতুন আর সুন্দর সফর শুরু হচ্ছিল। গ্লোবাল টেক এখন শুধু একটি কোম্পানি ছিল না, বরং তাদের ভালোবাসা আর সংগ্রামের নিদর্শন হয়ে গিয়েছিল। মন্দের হার হয়েছিল এবং ভালো নিজের সিংহাসন ফিরে পেয়েছিল। 1 বছর সময় চোখের পলকে কেটে গিয়েছিল এবং গ্লোবাল টেকের যে ইমারতে একসময় ভয় আর উত্তেজনার সাম্রাজ্য থাকত, আজ সেখানকার পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। এখন সেখানকার দেওয়ালে উদাসীনতা নয়, বরং উৎসাহ আর উদ্ভাবনের রং ছড়িয়েছিল এবং কর্মীদের মুখে এক নতুন চমক দেখা যেত। অফিসের রেনোভেশন সম্পন্ন হয়ে গিয়েছিল এবং পুরনো দমবন্ধ করা কিউবিকলগুলোর জায়গায় এখন ওপেন ওয়ার্কস্পেস জায়গা করে নিয়েছিল, যেখানে হাওয়া আর আলোর অবাধ চলাচল ছিল। এই পরিবর্তন শুধু বাহ্যিক ছিল না, বরং মানসিকও ছিল, কারণ মীরা আর আরিয়ানের নেতৃত্ব কোম্পানির আত্মাকেই বদলে দিয়েছিল। যে জায়গায় আগে ভুল করলে সাজা মিলত, সেখানে এখন শেখা আর শোধনানোর সংস্কৃতি বিকশিত হয়েছিল। সকাল ৯টা বাজতেই অফিসে হাসি মজা আর কাজের সুস্থ আলোচনা প্রতিধ্বনিত হতে লাগত, যা 1 বছর আগে পর্যন্ত অকল্পনীয় ছিল। আরিয়ান নিজের কেবিনের দরজা সব সময় খোলা রাখত, যা এই কথার প্রতীক ছিল যে সে প্রত্যেকের জন্য লভ্য।
আজকের দিনটি কোম্পানির ইতিহাসে আরও একটি সোনালি পাতা যোগ করতে চলেছে, কারণ গ্লোবাল টেককে দেশের সবথেকে মর্যাদাপূর্ণ টেকনোলজি ইনোভেশন অ্যাওয়ার্ডের জন্য বেছে নেওয়া হয়েছিল। এটি সেই প্রজেক্ট ছিল যা আরিয়ান নিজের রাতের ঘুম নষ্ট করে তৈরি করেছিল এবং যাকে বিক্রম আবর্জনা বলে খারিজ করার চেষ্টা করেছিল। আরিয়ান নিজের অফিসে দাঁড়িয়ে জানালা দিয়ে বাইরে শহরকে দেখছিল এবং তার মনে পুরনো দিনের স্মৃতি তাজা হচ্ছিল। তার মনে পড়ল কিভাবে সে এই জানালার নিচেই দাঁড়িয়ে নিজের অসহায়ত্বের ওপর জল ফেলত, আর আজ সে এই কোম্পানির সিটিও হয়ে দাঁড়িয়ে আছে। এই সফর সহজ ছিল না, কিন্তু মীরার সাথ আর বিশ্বাস প্রতিটি কাঁটাকে ফুলে বদলে দিয়েছিল। সে নিজের নতুন স্যুটের টাই ঠিক করল এবং নিজের টেবিলে রাখা মীরার ছবি দেখে হাসল, যা তার শক্তির সবথেকে বড় উৎস ছিল। তখনই কেবিনের দরজায় এক হালকা টোকা পড়ল এবং এক তরুণ ইন্টার্ন ঘাবড়ে গিয়ে ভেতরে এলো, যার হাতে একটি ট্যাবলেট ছিল এবং মুখ ভার ছিল। আরিয়ান তৎক্ষণাৎ চিনে নিল যে এটি সেই ভয় যা একসময় তার চোখে থাকত যখন সে বিক্রমের কেবিনে যেত। ইন্টার্ন কাঁপতে কাঁপতে জানালো যে স্যার, লাইভ সার্ভারে একটি ছোট বাগ চলে এসেছে এবং কিছু ডেটা সিঙ্ক হতে পারছে না। তার মনে হচ্ছিল যে এখন আরিয়ান তার ওপর চিৎকার করবে আর হয়তো তাকে চাকরি থেকে বের করে দেবে, যেমনটা পুরনো ম্যানেজমেন্ট করত। কিন্তু আরিয়ান নিজের চেয়ার থেকে উঠল এবং ওই ছেলেটির কাঁধে হাত রেখে তাকে শান্ত করল। সে খুব নরম সুরে বলল যে ঘাবড়ানোর কিছু নেই, ভুল তারই হয় যে কাজ করে, চলো মিলেমিশে এটি ঠিক করি। আরিয়ান ইন্টার্নের সাথে কোডিং ল্যাবে গেল এবং সেখানে বসে নিজে কোডিং পরীক্ষা করতে লাগল, যখন বাকি টিমও সেখানে জড়ো হল। সে ইন্টার্নকে বকাঝকা করার বদলে তাকে বোঝালো যে কোডে কোথায় লজিক এরার ছিল এবং তা ভবিষ্যতে কিভাবে রোখা যেতে পারে। 10 মিনিটের মধ্যে সমস্যা মিটে গেল এবং সিস্টেম আবার সুষ্ঠুভাবে কাজ করতে লাগল। ইন্টার্নের চোখে আরিয়ানের জন্য যে সম্মান আর কৃতজ্ঞতা ছিল তা যে কোনো অ্যাওয়ার্ডের থেকে বড় ছিল। আরিয়ান টিমকে বলল যে মনে রেখো, আমরা একটি পরিবার এবং যদি কেউ পড়ে যায় তবে আমরা তাকে তোলার জন্যে আছি, পিষে ফেলার জন্যে নয়। এই দৃশ্য নিজের কেবিন থেকে দেখা মীরার মুখে এক গর্বিত হাসি নিয়ে এলো। সে জানত যে সে কোম্পানির লাগাম সঠিক হাতে সঁপেছে, যেখানে ইনসানিয়াত আর কাজ দুটোরই গুরুত্ব সমান। দুপুরের সময় মীরা আর আরিয়ানকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য বেরোতে হতো, যেখানে পুরো মিডিয়া আর শিল্প জগৎ তাদের অপেক্ষা করছিল। মীরা আজ একটি অত্যন্ত সুন্দর শাড়ি পরেছিল, যা তার গরিমা আর শক্তি দুটোকেই প্রদর্শন করছিল। যখন আরিয়ান তার সাথে কদম মিলিয়ে হাঁটছিল, যখন তারা লবিতে পৌঁছল, তখন কর্মীরা দাঁড়িয়ে তালি বাজালো এবং তাদের শুভকামনা জানালো। এই তালি কোনো ভয়ের কারণে ছিল না, বরং সেই প্রেমের কারণে ছিল যা তারা গত 1 বছরে কামিয়েছে। গাড়িতে বসতে বসতে মীরা আরিয়ানের হাত ধরে নিল এবং জিজ্ঞাসা করল যে তুমি কি নার্ভাস? আরিয়ান হেসে জবাব দিল যে যতক্ষণ তুমি আমার সাথে আছো, আমাকে দুনিয়ার যে কোনো মঞ্চে দাঁড় করিয়ে পাও, আমি ভয় পাব না। তাদের সম্পর্ক এখন স্বামী স্ত্রীর থেকে বেড়ে 2 আত্মার মিলন হয়ে গিয়েছিল, যারা প্রতিটি সুখ দুঃখে একে অপরের পরিপূরক ছিল। অনুষ্ঠানস্থলে পৌঁছতেই ক্যামেরার ফ্ল্যাশলাইট তাদের স্বাগত জানালো এবং সাংবাদিকরা তাদের ঘিরে ধরল। প্রত্যেকে সেই জাদুকরী গল্পটি জানতে চাইছিল যে কিভাবে এক স্ত্রী নিজের স্বামীর সম্মানের জন্য পুরো ব্যবস্থার সাথে যুদ্ধ ঘোষণা করল এবং জয়ী হল। আরিয়ান মিডিয়ার প্রশ্নগুলোর খুব পরিমাপ করা ঢঙে জবাব দিল এবং প্রতিবার নিজের সফলতার কৃতিত্ব নিজের টিম আর মীরাকে দিল। যখন তাদের নাম ডাকা হলো এবং তারা মঞ্চের দিকে এগোলেন, তখন হল করতালির শব্দে প্রতিধ্বনিত হল। ট্রফি নেওয়ার সময় আরিয়ানের চোখ ভিজেছিল এবং সে মাইক ধরে এমন এক ভাষণ দিল যা সেখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে আবেগপ্রবণ করে দিল। সে বলল যে এই ট্রফি শুধু একটি ধাতুর টুকরো নয়, বরং এটি সেই সমস্ত কর্মীদের স্বাভিমানের প্রতীক যাদের একসময় দাবিয়ে রাখা হয়েছিল। আরিয়ান মঞ্চ থেকে বিক্রম আর তার মতো লোকেদের নাম না নিয়েই কড়া বার্তা দিল যে যারা নিজেদের পদের অপব্যবহার করে অন্যদের ছোট অনুভব করায়, তারা কখনো প্রকৃত লিডার হতে পারে না। সে বলল যে আসল শক্তি অন্যদের ক্ষমতায়ন করাতে, তাদের ভয় দেখানোই নয়। মীরা মঞ্চের নিচে বসে তাকে শুনছিল এবং তার চোখে খুশির জল ছিল। তার সেই দিনটির কথা মনে পড়ছিল যখন আরিয়ান কফি ট্রে নিয়ে কাঁপছিল, আর আজ সেই আরিয়ান সিংহের মতো গর্জন করছে। এই পরিবর্তন রাতারাতি হয়নি, বরং এটি সংঘর্ষ, ধৈর্য আর অটুট প্রেমের ফল ছিল। অ্যাওয়ার্ড শোর পর এক ভব্য ডিনারের আয়োজন করা হয়েছিল, যেখানে বড় বড় শিল্পপতিরা আরিয়ানের সাথে দেখা করার জন্য লাইনে দাঁড়িয়েছিল এবং তার কারিগরি জ্ঞানের প্রশংসা করছিল। অন্যদিকে শহরের জেলের এক কালকুঠুরিতে বিক্রম আর শেঠি নিজেদের কৃতকর্মের সাজা ভোগ করছিল আর নিজেদের পুরনো শান শৌকত মনে করে কাঁদছিল।
তাদের জামিনের আবেদন বারবার খারিজ হয়ে গিয়েছিল, কারণ মীরার লিগ্যাল টিম তাদের বিরুদ্ধে প্রমাণের এত মজবুত পাহাড় দাঁড় করিয়ে দিয়েছিল যা ভাঙা অসম্ভব ছিল। বিক্রম এখন বুঝতে পারছিল যে সে যে আরিয়ানকে দুর্বল মনে করেছিল সে আসলে এক ঘুমন্ত আগ্নেয়গিরি ছিল, যাকে সে নিজেই জাগিয়েছিল। জেলের শিকের পেছনে তার প্রতি মুহূর্তে নিজের ভুলের অনুভূতি হতো, কিন্তু এখন অনুশোচনা করে কোনো লাভ ছিল না। ন্যায়ের চক্র পূর্ণ হয়ে গিয়েছিল এবং মন্দের সঠিক পরিণাম পৌঁছে দেওয়া হয়েছিল। এটি সমাজের জন্যেও এক শিক্ষা ছিল যে অহংকারের শেষ সব সময় খারাপই হয়। রাত অনেক হয়েছিল যখন মীরা আর আরিয়ান অনুষ্ঠান থেকে ফিরে নিজেদের বাড়ির দিকে যাচ্ছিল। শহর শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তাদের গাড়ির ভেতর এক সুখদ নিস্তব্ধতা ছিল যা হাজারো শব্দের থেকে বেশি কথা বলছিল। আরিয়ান জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে বলল যে মাঝে মধ্যে আমার মনে হয় এইসব একটি স্বপ্ন, আর আমি এখনও সেই পুরনো ডেস্কে ফাইলে চাপা পড়ে আছি। মীরা তার কাঁধে মাথা রেখে বলল যে এটি স্বপ্ন নয় আরিয়ান, এটি তোমার কঠোর পরিশ্রমের ফল যা তুমি নিজের সততা দিয়ে সিঞ্চন করেছ। সে মনে করিয়ে দিল কিভাবে তারা একে অপরের সাথ কখনো ছাড়েনি, তা সে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন। এই রাত তাদের জয়ের রাত ছিল, কিন্তু সাথে এটি এক নতুন দায়িত্বেরও রাত ছিল। বাড়ি পৌঁছে তারা ছাদে গিয়ে কিছু মুহূর্ত শান্তিতে কাটানোর ফয়সালা করল, যেখান থেকে পুরো শহর দেখা যেত। ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর আকাশে তারা ঝকঝক করছিল, যা তাদের খুশির মতো অনন্ত লাগছিল। আরিয়ান মীরাকে নিজের বাহুবন্দী করে নিল এবং বলল যে সেদিন অফিসে যখন তুমি আমাকে চিনতে পারোনি তখন আমার বুক কেঁপে উঠেছিল। মীরা হেসে বলল যে সেটি আমার জীবনের সবথেকে কঠিন অভিনয় ছিল, কিন্তু আমি খুশি যে তার শেষ এত সুখের হল। তারা একে অপরের কাছে ওয়াদা করল যে কোম্পানি যতই বড় হোক না কেন তারা নিজেদের সম্পর্কের মধ্যে কখনো অহংকারকে আসতে দেবে না। তাদের জন্যে তাদের ঘর আর তাদের ভালোবাসা সব সময় অগ্রাধিকার পাবে। মীরা আরিয়ানকে জানালো যে সে একটি নতুন ফাউন্ডেশন শুরু করার কথা ভাবছে, যা সেই কর্মীদের সাহায্য করবে যারা অফিসে শোষণের শিকার হয়। সে চেয়েছিল অন্য কোনো আরিয়ানকে যেন সেই সব সহ্য করতে না হয় যা তার স্বামী সহ্য করেছে। আরিয়ানের এই ভাবনাটি খুব পছন্দ হল এবং সে ওয়াদা করল যে সে কারিগরি সহায়তার মাধ্যমে এই অভিযানে পূর্ণ সহযোগিতা দেবে। তারা দুজন জানত যে তাদের কাছে এখন সমাজকে ফিরিয়ে দেওয়ার শক্তি আছে এবং তারা তার সদ্ব্যবহার করবে। তাদের জীবন এখন শুধু নিজেদের জন্য নয়, বরং অন্যদের জন্যেও এক অনুপ্রেরণা হয়ে গিয়েছিল। এই গল্প শুধু এক স্বামী স্ত্রীর ছিল না, বরং এটি ন্যায় আর পরিবর্তনের এক মশাল ছিল। পরের সকাল যখন আরিয়ান উঠল তখন সে দেখল মীরা ব্যালকনিতে বসে চা খাচ্ছে আর সূর্যের প্রথম কিরণ তার মুখে পড়ছে। ওই দৃশ্যটি এত মনোরম ছিল যে আরিয়ান শুধু তাকে দেখতেই থেকে গেল। সে অনুভব করল আসল দৌলত ব্যাংক ব্যালেন্স বা কোম্পানির শেয়ার নয়, বরং সেই শান্তি আর স্বস্তি যা সে মীরার সাথে পায়। সে তার কাছে গেল আর তার পাশে বসে পড়ল। মীরা তাকে চায়ের কাপ এগিয়ে দিল এবং বলল যে আজ আমাদের একটি নতুন ডিল সাইন করতে হবে। তুমি কি তৈরি, মিস্টার সিটিও? আরিয়ান হেসে বলল যে আমি সবসময় তৈরি, মিসেস চেয়ারম্যান। তাদের দুজনের হাসি সকালের সতেজতায় মিশে গেল এবং এক নতুন দিনের শুরু হল। গল্পের শেষ এক সুখদ মোড়ে হচ্ছে, কিন্তু এটি শেষ নয়, বরং এক নতুন শুরু ছিল। আরিয়ান আর মীরা প্রমাণ করে দিয়েছিল যে যদি নিয়ত পরিষ্কার হয় আর সাহস তুঙ্গে থাকে তবে বড় থেকে বড় মুশকিলও হাঁটু গেড়ে দেয়। গ্লোবাল টেক এখন শুধু একটি কোম্পানি রয়ে যায়নি, বরং সেটি বিশ্বাসের দ্বিতীয় নাম হয়ে গিয়েছিল এবং ওই কোম্পানির কেন্দ্রে দুটি হৃদয় ছিল যা একই লয়ে ধরফর করত। দুনিয়া দেখেছিল কিভাবে এক স্ত্রীর প্রেম নিজের স্বামীর ঢাল হল আর কিভাবে এক স্বামীর স্বাভিমান তার স্ত্রীর গর্ব হল। এই গল্প তাদের সবার জন্য এক আশার আলো যারা অন্ধকারে আলোর সন্ধান করছে। সময়ের চাকা চলতে থাকে, কিন্তু কিছু গল্প সময়ের সাথে অমর হয়ে যায়। মীরা আর আরিয়ানের এই উপাখ্যানও সেই সব গল্পের মধ্যে একটি হয়ে গিয়েছিল যাকে মানুষ উদাহরণ হিসেবে মনে রাখত। তারা দেখিয়েছিল যে প্রকৃত ভালোবাসা শুধু শব্দে নয়, বরং কার্যে হয়, এবং যখন দুজন মানুষ একে অপরের জন্য দাঁড়ায় তখন পুরো কায়নাত তাদের সাথ দেয়। যেমন যেমন সূর্য ওপরে উঠছিল তাদের ছায়া এক হয়ে দীর্ঘ হচ্ছিল, যা তাদের মজবুত হওয়া সম্পর্কের প্রতীক ছিল। এবং এরই সাথে এই অধ্যায়ের সমাপ্তি হল এমন এক নোটে যেখানে জয়, স্বস্তি আর ভালোবাসার ত্রিবেণী সঙ্গম।